আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সবাইকে বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে আমি আসসালাম জানাচ্ছি, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি একপাশে সরে গেলাম। আজকে আমাদের আলোচ্য বিষয়টা দেখো। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের আজকে আলোচ্য বিষয়টা একটু দেখে নাও ভাইয়া, প্লিজ এক নজর একটু দেখে নাও। আমি বোর্ডের দিকে এদিকে দেখতেছি, ফোকাস দেখো কি আছে আজকে আলোচ্য বিষয়। আমি এসালাম যথারীতি তোমাদের সঙ্গেই রয়েছি। কি হবে আলোচনা আজকের? আধুনিক যুগ, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক কে কে আছে? 15 জন। আল্লাহ, কে কে দেখো: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, ইসমাইল হোসেন সিরাজি, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধতে একটা জফলা হবে কিন্তু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখানে বন্ধতে একটা জফলা, বন্ধতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটা আবার ঠিক আছে। সৈয়দ ওয়ালিউল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন, রয়েছেন সিকান্দার আবু জাফর, রয়েছেন আল মাহমুদ আবু ইসাক, সৈয়দ আলী হাসান, অমিয় চক্রবর্তী এবং অন্যান্য। এই ক্লাসটার পরে আরো একটা ক্লাস আছে, তারপরে গো টু দা রংপুর। তাহলে শুরু করছি আমরা আজকের আলোচনা। ঠিক আছে, কেউ কিছু বলছে না কেন আমাদেরকে? ও, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আমি ভালো আছি। না, একটা কাব্যগ্রন্থের নাম আছে, আমি ভালো আছি তুমি। এটা একটা কাব্যগ্রন্থের নাম, বুঝছো? ঠিক আছে। হ্যাঁ, 7 সেপ্টেম্বর তাই নিল তারা এই প্রশিক্ষণ। সিএনএন বলছে। তাহলে আলোচনা শুরু করে দিই ভাইয়া, কারণ সময় তো লাগবে, তাই না? সুন্দর টপিক গাছ, কি বলে কতগুলো জানো, এগুলো সব গানে গানে শেষ করতে হবে। সবচেয়ে ভালো ছিল যে গানগুলো ঢুকাইতে পারলে। আমি বলছিলাম ও আইসি দেরি করে আজকে, নাহলে আমি সবার টেকনিক দেখো, শরৎচন্দ্রের উপন্যাসগুলো একবারে শেষ হয়ে যেত। কি শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে, শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। তাতে পণ্ডিত মশাই পল্লী সমাজকে শেষ প্রশ্ন করে দেনা পাওনা মিটিয়ে চলে গেল। এ কারণে দত্তা ও সুবোধার শেষের পরিচয় পাওয়া গেল না। শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। তাতে পণ্ডিত মশাই পল্লী সমাজকে শেষ প্রশ্ন করে হ্যাঁ চলে গেল। এখানে দত্তা ও সুবোধার শেষের পরিচয় পাওয়া গেল না। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, শুরু করলাম। তাহলে দেখো, প্রমথ চৌধুরী দিয়ে কি কি আসতে পারে, এক এক করে শুরু করবো আমরা। আচ্ছা, তুমি এখানে লিখছো প্রমথ চৌধুরী, এখানে অন্যান্য, আর এখানে এসে কি কি দেখো, এই যাইছে রাজা রামমোহন রায়, জীবনও এখানে নেই। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এরা কেউ প্যারিচাঁদ মিত্র, কেউ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এগুলো সব আগের। তাহলে পর ওইখানে টপিকে একজন, আর এখানে আইসে আরেকজন। এটা কিছু হইলো? কিছুই হইলো না। আমি বসে বসে, ঠিক আছে, এগুলো কিছু, এর একজন এখানে নাই। এখানে একজন এখানে নাই। এই কোথা থেকে কোথায় আইছে তোমার আজকে খবর আছে সব, বুঝছো? এই জন্য কি করতেছিলাম আমরা, সব আমরা করতেছিলাম। কি করতেছিলাম বলো তো? তোমার লাগবে না আমাদের এই যে শর্টকাট। তুমি যদি আজকে আগে আসতা, ওই যে মেইল নাই, এটা কেমন না, এটা এর কাছে দিয়ে দিলেই হইতো, নাসিমের কাছে দিলে এতক্ষণে এই কাজগুলো আজকে সব শর্টকাট টেকনিক পেয়ে যেত আমাদের ছেলেমেয়েরা, বুঝছো? এই যে, ঠিক আছে, তাহলে শুরু করে দিই। কি কি লাগবে এখান থেকে, সব পড়তে হবে না। দেখো, সবার আগে লেখো ভাইয়া প্রমথ চৌধুরী। এই যে একজন একজন করব। আর প্রমথ চৌধুরী, জানো একজন লিখছে কি প্রমথ চৌধুরী, তার পিছর জন লিখছে প্রথম চৌধুরী, তার পিছনে প্রথম চৌধুরী, তার পিছর জন সংক্ষেপে লিখছে একম চৌ। তাহলে প্রমথ থেকে প্রথম হয়ে একম চৌ হয়ে গেলেন। কেমন না বিষয়টা? স্যার তো বুঝেই না একম চৌ কি। আচ্ছা, প্রমথ চৌধুরী, ওনার উপর কি কি প্রশ্ন হতে পারে। আর যার যেখানে প্রশ্ন আসে আমাকে জেনে নিবা, যার যেখানে প্রশ্ন আসে জিজ্ঞাসা আছে। দেখো, তার ছদ্মনাম বীরবল। তার ছদ্মনাম কি? ছদ্মনাম, সবার যার যার এটা থাকবে উপাধি। উপাধি কি? হ্যাঁ, ছদ্মনাম হলো বীরবল। ছদ্মনাম কি? বীরবল। আর উপাধি হলো বাংলা চলিত গদ্য রীতির, বাংলা চলিত গদ্য রীতির প্রবর্তক। তাহলে প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? ছদ্মনাম হলো বীরবল। আর তাকে বলা হয়
বাংলা চলিত গদ্য রীতির প্রবর্তক। কেন? সেই কথাটাই সবচেয়ে জরুরি এখন। আচ্ছা, আমি কিন্তু একটু পরে অপশন দেবো তোমাদেরকে। 1914 সালে 1914 সালে 1914 সালে তার সম্পাদনায় প্রকাশিত 1914 সালে তার সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকাটি 1914 সালে তার সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তনে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তনে অসামান্য অবদান রাখে। এটা মনে থাকবে। তাহলে দেখো, প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। তাকে বাংলা ওহো প্রমথ তো হবেই। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। তার উপাধি কি? বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক। 1914 সালে তার সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকাটি বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তনে অসামান্য অবদান রাখে। মনে থাকবে? থাকবে। যেন এই পত্রিকায় রবীন্দ্রনাথকে পর্যন্ত নিবাধ্য করেছিলেন গদ্যে, চলিত গদ্যে লিখতে। হ্যাঁ, চলিত ভাষায়। রবীন্দ্রনাথ এই পত্রিকার প্রথম সঙ্গে একটা কবিতা লিখেছিলেন, কি জানো? সবুজের অভিযান। ওরে সবুজ, ওরে অবুঝ, আয় দুরন্ত, আয় রে আমার কাছা। ওরে সবুজ, ওরে অবুঝ, আয় দুরন্ত, আয় রে আমার কাছা। আধ মরাদের ঘামের তুই বাঁচা। বুঝতে পারছো? তাহলে এটা কি বলতো? সবুজপত্র পত্রিকা অবদান রাখে। ঠিক আছে। এবার আসো, আমি একটা অপশন দেবো তোমাকে, বলবা নিচের কোন গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ? নিচের কোন গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ? রায়তের কথা, তেন্নুল লোকড়ি, সাহিত্যে খেলা, বীরবলের হালখাতা। নিচের কোন গ্রন্থটি প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ? রায়তের কথা, তেন্নুল লোকড়ি, সাহিত্যে খেলা, বীরবলের হালখাতা। বলো তো কোনটি? বিশ্বাস করো, এর একটাও প্রমথ চৌধুরী রচিত গল্প গ্রন্থ না। এগুলো সব তার প্রবন্ধ। প্লিজ দেখো, গল্প আর প্রবন্ধের মধ্যে তফাৎ না জানলে এটা নাম্বারটা হারাতে হবে। ঠিক আছে? গল্প আলাদা, প্রবন্ধ আলাদা, কবিতা গ্রন্থ আলাদা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, গল্প প্রশ্ন করবা বাংলায় লিখে, ইংলিশে লিখে ওটা বাংলায় করাটা খুব কষ্ট হয়ে যায়। প্লিজ এটা করো না কখনো বাংলা ক্লাসে, তাহলে ওগুলোর কোনো উত্তর আমি দিব না। গল্প, দেখো গল্প, তার গল্প কি? দেখো গল্প গ্রন্থ কি লিখেছেন। এরপরে তার উপন্যাস এবং উপন্যাস গ্রন্থ যতক্ষণে না হয় ততক্ষণে এটাকে বলেন আর কি। এটা গল্প গ্রন্থ বের হওয়ার পরেই আর কি গল্প গ্রন্থ, বুঝছো? আচ্ছা দেখো, গল্প গ্রন্থ। এরপর হলো তার কাব্যগ্রন্থ। এটা হলো গল্প গ্রন্থ, এটা হলো কাব্যগ্রন্থ, আর এটা হলো প্রবন্ধ বিখ্যাত। গল্প গ্রন্থ কি দেখো, হুম 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 আগে দেখো কাব্যগ্রন্থ, সনেট 50 দ্রুত করবা। আর গল্প গ্রন্থ হলো চার ইয়ারের কথা, চার চার ইয়ারি কথা, নীল লোহিত ও অন্যান্য বাকি যা আছে সব প্রবন্ধ। এই যে রায়তের
কথা, তেল, নুন, লকড়ি, সাহিত্যে খেলা, এগুলো সব প্রবন্ধ। কিন্তু সাহিত্যে খেলা, বই পড়া, রায়তের কথা, তেল নুন লকড়ি, সাহিত্যে খেলা, বীরবলের হালখাতা, বীরবলের হালখাতা, এগুলো তো প্রবন্ধ। ওকে, আচ্ছা সবগুলো বলবো আবার একটা সময়। কবিতা কি, কাব্য কি, মহাকাব্য কি, নাটক কি, প্রহসন কি, ট্র্যাজেডি কি, কমেডি কি, কোনটা কি পার্থক্য, এটা বলবো আমরা। ঠিক আছে? এবং একটু পরে যখন প্রশ্নোত্তর পর্ব দিব তখন প্রশ্ন করো, আমি এটা বুঝাই দেবো। এখন আগে দেখো ভাইয়া প্লিজ, তাহলে প্রমথ চৌধুরী শেষ। এবার দেখো প্রমথ চৌধুরীর পর কে আছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেডলাইনটা লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বারবার আমি নাম লিখলাম না, যেহেতু আছে। হেডলাইনটা লেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কি কি প্রশ্ন হয় আগে এটা শেষ করে দিই। লেখা শেষ হলে ওকে বলবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বানানটা দেখে নিও। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম। এসিটা বন্ধ করো। এটা সুইংটা উপরে দিলে তো হয়ে যায়, সুইংটা তো নিচে দেওয়ার কোনো দরকার নেই। ওর নামে কি সুইং উপরে থাকলে ছদ্মনাম অনিলা দেবী। অনিলা দেবী। শরৎচন্দ্রের ছদ্মনাম কি বলতো? অনিলা দেবী। আর উপাধি কি? উপাধি বলতো, উপাধি কি? উপাধিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাব্যগ্রন্থগুলো লিখি নেই না? সনেট পঞ্চাশত, সনেট পঞ্চাশত, এটা মনে রাখলে হবে। হ্যাঁ, সনেট প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থের নাম লিখি নাই, মানে এটা তো শেষ করে একটা তারা আছে, বুঝছে না? এই জন্য সনেট পঞ্চাশত। কি বলছি তো, সনেট পঞ্চাশত। উপাধি কি দেখো, উপাধি হলো অপরাজেয়, অপরাজেয় কথাশিল্পী। সাহিত্য সম্রাট হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে। আর একটা বলা হয়, যার যত প্রশ্ন আছে সব লিখে রাখবা, নোট রাখবা, একবার এসে প্রশ্ন উত্তর করবো। বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী, বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। তাহলে শরৎচন্দ্র ছদ্মনাম হলো অনিলা দেবী। আর প্রথম দুটোর পর লিখতে পারো না, তখন বলবো না যে সবাই ওকে লিখছে, তখন আমি তো কন্টিনিউ করে গেছি। তাহলে এটা ভিডিওটা দেখে নিও, কোথায় কোথায় বাদ পড়ে গেছে, ঠিক ওইখানে নাম্বারটা দিবা, টাইমটা দেখে নিবা, ঠিক ভিডিওর ওই জায়গাটা দেখে নিবা, রেকর্ডটা। তাহলে বাঙালি ব্যথার নিকটতম, শরৎচন্দ্রের ছদ্মনাম হলো অনিলা দেবী, আর উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী। হ্যাঁ, আরটা হলো বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী। খেয়াল করো প্লিজ, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি, সব তো দরকার নেই, আমি তো বলে যাচ্ছি। কিন্তু তুমি লিখবা, এখানে এত লেখার দেওয়ার পর সময় দিচ্ছি, এরপরও যদি না পারো তাহলে তোমাদের 12টা বেজে যাবে। কেন 12টা বেজে যাবে আমি বলি, তাহলে এমন এমন রাইটার আছে যে একেবারে আলোচনা হয়ই নাই। কারণ যার উপরে যা যা গুরুত্বপূর্ণ আসতে পারে সেটা আমি আলোচনা করতেছি, কিন্তু এমন এমন রাইটার আছে তাহলে কারোর উপর টাচ পড়বে না, এমন এমন রাইটার তার উপর টাচই হলো না, তাহলে অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো? সুতরাং যত দ্রুত সম্ভব লিখে নেবা, না হলে ওখানে নোট রাখবা কোথায় কোথায় আলোচনা হয়েছে, কার সম্পর্কে, ওইটা পরে দেখে নিবা কোথায় কোথায়। ওকে ভাইয়া, তোমাদের লাভ হবে। আর যদি বলো না স্যার ধীরে সুস্থে লেখেন, আমি একদম ঠান্ডা মাথায়, এটা তাহলে তাহলে আমার জন্য আরো ভালো। ধীরে সুস্থে ঠান্ডা মাথায়, কিন্তু শেষ হবে না কিন্তু তাহলে। দেখো, তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম, নাহলে এই যে লেখার সাথে সাথে একটা স্ক্রিনশট দিবে, যখন লেখা শেষ স্ক্রিনশট দিবে। তার প্রথম
প্রকাশিত, তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। তুহি মেরে মন্দির, তুহি মেরে পূজা, তুহি দেবতা। তাহলে দেখো, তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? মন্দির। হ্যাঁ, শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। তাহলে ছদ্মনাম কি? অনিলা দেবী। উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী। তাকে বাঙালি ব্যথার নিকটতম প্রতিবেশী বলা হয়। তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম মন্দির। এটি কুন্তলিন পুরস্কার লাভ করে। কুন্তলিন কি? এগুলো নোট রাখবা, আজকে যা যত প্রশ্ন আছে আমি চাই প্রশ্ন করবা। এটি কুন্তলিন পুরস্কার লাভ করে। এটি ভাইয়া দেখো কুন্তলিন, এটি কুন্তলিন পুরস্কার লাভ করে। এটি কুন্তলিন পুরস্কার লাভ করে। এবার দেখো তার অন্যান্য উল্লেখযোগ্য ছোট গল্পগুলো কি কি দেখো। এই যে মহেশ, এটা তার ছোট গল্প। মহেশ, মহেশ, অভাগীর স্বর্গ, অভাগীর স্বর্গ, মহেশ, অভাগীর স্বর্গ, বিলাসী, বিলাসী। হ্যাঁ, এগুলো তার বিখ্যাত ছোট গল্প। ঠিক আছে। কুন্তলিন শব্দ অর্থ হলো চুল, চুলের আরেকটা অর্থ হলো কুন্তলিন। মনে থাকবে এটা। আর শেষে প্রশ্ন করবা কেন এই পুরস্কার। যার যত প্রশ্ন আছে শেষে, আজকে যখন শেষে জিজ্ঞেস করি তখন কি বলে জানো? স্যার ভুলে গেছি, মনে নাই কোথায়। তাহলে এইটু সময় মনে রাখতে পারো না, পরীক্ষা বন্ধ কেমনে মনে রাখবা? এটা একটা ব্যাপার আছে। সুতরাং আমি অ্যালার্ট, বি কেয়ারফুল। যার যেখানে প্রশ্ন আছে আন্ডারলাইন করে রাখবা। যখন আমি জিজ্ঞেস করবো আজকে একজন একজন করে প্রশ্ন করবা, তখন আগে কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। তাহলে শরৎচন্দ্রের প্রথম ছোট গল্পের নাম মন্দির, এটি কুন্তলিন পুরস্কার লাভ করে। মহেশ, অভাগীর স্বর্গ, বিলাসী, এগুলো তার উল্লেখযোগ্য ছোট গল্প। ঠিক আছে। ওই অন্য একটা রিমোট আছে না, ওইটা নিয়ে আসো, তাহলে সুইংটা হবে, এটা সুইং চলবে আর কি, বুঝছো? সব সুইং দরকার। ওটা না 28 দরকার, কি সুইংটা দিলে ও উপরে উপরে নড়বে। আছে, তখন নিয়ে আসছিল, একটা দিয়ে চালাইছে তখন এসে। এবার উপন্যাস দেখো, উপন্যাস, উপন্যাস, উপন্যাস দেখো। শ্রীকান্ত, শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে, শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে, দাসকে সাথে নিয়ে আসায়, শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায়, নিয়ে আসায় গৃহদাহ। উপন্যাসগুলো দেখো, শুনতে এখানে দেখে তোমার, তখন পারবা। তখন একটা নিয়ে আসছিল, ঠিক এরকম একটা, ওই যে বাইক নিয়ে আসছিল, আইনে তখন এটা চালু করছিল, তুমি যখন ছিল না, এটা কাজ করে না তখন। সায়, উপন্যাসগুলো শর্টকাট টেকনিক লিখে নাও। শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। এখানে আরো কিছু ইনফরমেশন আছে, দিচ্ছি। শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে এসে গৃহদাহ শুরু হলো, শুরু হলো। শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে এসে গৃহদাহ শুরু হলো। এ কারণে, এ কারণে পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই পল্লী সমাজকে, পল্লী সমাজকে, এ কারণে পণ্ডিত পল্লী সমাজকে শেষ প্রশ্ন করে, শেষ প্রশ্ন করে দেনা পাওনা মিটিয়ে চলে গেল। দেনা পাওনা মিটিয়ে, দেনা পাওনা, পাওনা মিটিয়ে, মিটিয়ে চলে গেল, চলে গেল।
এ কারণে দত্ত ও শুভদার এ কারণে দত্তা ও শুভদার ও শুভদার শেষের পরিচয় পাওয়া গেল না। তাহলে শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। শ্রীকান্ত চরিত্রহীন দেবদাসকে সাথে নিয়ে আসায় গৃহদাহ শুরু হলো। এ কারণে পণ্ডিত মশাই পল্লী সমাজকে শেষ প্রশ্ন করে দেনা পাওনা মিটিয়ে চলে গেল। এ কারণে দত্তা ও শুভদার শেষের পরিচয় পাওয়া গেল না। ভাইয়া লেখা হলে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখতে হবে। এনওটি, এই নোট কথাটা বারবার লিখবা না, 1 এরপর 2 এরকম লিখবা, ঠিক আছে? এটা কোনো কাজ করে না, যাও, আগে বাড়ো। ডান। চাইলে স্ক্রিনশটও দিতে পারো। লেখো, প্রথম স্টার নোট 1 লিখবা। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি। এটা কিন্তু এখানে নাই, লিখতে হবে। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি। দাঁড়িয়ে দাও। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি। বড় দিদি, দাঁড়িয়ে দাও। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বড় দিদি। দাঁড়িয়ে দিদি লেখো। বাংলা সাহিত্যের সবচেয়ে বড়, বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র। দাঁড়িয়ে দাও। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র। বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র। দাঁড়িয়ে লেখো। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক শরৎচন্দ্র। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। দেখে গেছে কোন রুমে কোন সার্ভিসের লোকজন আছে, চিনতে পারছো? কারণ কি লিখছ? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসিককে শরৎচন্দ্র, শ্রীকান্ত তার শ্রেষ্ঠ উপন্যাস। দাঁড়িয়ে দাও। 3 নাম্বারে, এটাও এখানে লেখা নেই কিন্তু। এখন তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। লিখো, তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। ওকে, তাহলে শ্রেষ্ঠ প্রথম উপন্যাস কোনটা বলতো? বড় দিদি। শ্রীকান্ত হলো শ্রেষ্ঠ উপন্যাস, শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু শ্রীকান্ত। ওকে, আর তার পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। এবার লেখো ভাইয়া নাটক। নাটক লিখে কলম দিয়ে লেখো রমা ষোড়শী। রমা ষোড়শী নাটক। ঠিক আছে,
নাটক কি? রমা ষোড়শী। গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, দ্বিজেন্দ্রলাল রায়। জানো, হেডলাইনটা লেখো দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায়। রমা ষোড়শী, পরেরটা বানান কি হবে দেখো, ষোড়শী, রমা ষোড়শী। ওকে ভাইয়া। নাটক, এখান থেকে প্রশ্ন আছে একাধিকবার। হেডলাইনটা লেখো দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় লেখার হলে লিখবা, তাকে বাংলা হাসির গানের রাজা বলা হয়। তাকে বাংলা তাকে বাংলা হাসির গানের রাজা বলা হয়। হাসির গানের রাজা বলা হয়, তাকে বাংলা হাসির গানের রাজা বলা হয়। দাঁড়িয়ে দিয়ে রাখবা, তাকে বাংলা হাসির গানের রাজা বলা হয়। তিনি জুয়েল রায় নামে পরিচিত। তিনি জুয়েল রায় নামে পরিচিত। পরিচিত, বুঝতে পারছো? দেখো, তিনি 500-র মতো গান রচনা করেছেন। তিনি 500-র মতো গান রচনা করেছেন। এগুলো ডিএল সঙ্গীত নামে পরিচিত। তিনি 500-এর মতো গান রচনা করেছেন। এগুলো ডিএল সঙ্গীত নামে পরিচিত। ডিএল সঙ্গীত নামে পরিচিত 500 গান। ঠিক আছে, তিনি 500 গান রচনা, এগুলো ডিএল সঙ্গীত নামে পরিচিত। ওকে, এবারে পরের স্টার বা নাম্বার যাই দাও, ওই কথা লিখতে হবে। ধন ধান্য পুষ্প ভরা, ধন ধান্য পুষ্প ভরা, পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, আমাদেরই বসুন্ধরা, আমাদেরই বসুন্ধরা, আমাদেরই বসুন্ধরা। বিখ্যাত এ গানটি তিনি সর্বপ্রথম, ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, বিখ্যাত এই গানটি তিনি সর্বপ্রথম তার শাহজাহান নাটকে ব্যবহার করেছেন। তাহলে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, বিখ্যাত এই গানটি তিনি সর্বপ্রথম তার শাহজাহান নাটকে ব্যবহার করেছেন। বিখ্যাত গানটি তিনি সর্বপ্রথম তার শাহজাহান নাটকে ব্যবহার করেছেন। ঠিক আছে, এটি সর্বপ্রথম তিনি তার শাহজাহান নাটকে ব্যবহার করেছেন। দাঁড়িয়ে দাও, যাও। ধনধান্য পুষ্পরা আমাদেরই বসুন্ধরা, বিখ্যাত শাহজাহান নাটক ব্যবহার করেছেন। এই হলো দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এর বাইরে আর আশা করি আর লাগবে না। ডিএল রায়। এবার লেখো ইসমাইল হোসেন সিরাজি। এখানে একটা ঝামেলা আছে কিন্তু, এটা হয়ে গেলে লিখবা ইসমাইল হোসেন সিরাজি। হেডলাইনটা ইসমাইল হোসেন সিরাজি। একটু লিখো ভাইয়া, হয়তো একটু দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শেষ করতে হবে তো। আবার শেষ করতে গিয়ে কিছু বাদও দেওয়া যাবে না, যেটা যদি আসতে পারে আসার মতো। ইসমাইল হোসেন সিরাজি, জানো, প্রথম কথা হলো বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু ইসমাইল হোসেন সিরাজি। আর বাংলাদেশের প্রথম বিপ্লবের কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আর বর্তমানে বিদ্রোহী কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম।
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু ইসমাইল হোসেন সিরাজি, প্রথম বিপ্লবের কবি মাইকেল মধুসূদন দত্ত, আর বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম। তবে খেয়াল করো, যদি আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে আর ইসমাইল হোসেন সিরাজির নাম না থাকে, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে আর ইসমাইল হোসেন সিরাজির নাম না থাকে, তাহলে তুমি অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের নাম দিবা। ক্লিয়ার? ইসমাইল সিরাজি, তাহলে ওই নোটটা একটু লিখে নাও। উনি কিন্তু সিরাজগঞ্জের অধিবাসী ছিলেন। লেখো, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি ইসমাইল হোসেন সিরাজি। 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 দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে লিখবা। কারণ কি, বিদ্রোহী কি না, প্রচলিত রীতিনীতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রবিরুদ্ধে যারা বিদ্রোহ করেন, ইসমাইল হোসেন সিরাজি প্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তার কাব্যের মাধ্যমে অনল প্রভাব, এবং তিনি বাদ হয়ে গেছিলেন, তিনি জেরো খেটেছিলেন। লেখো, স্টার দিয়ে লেখো, ইসমাইল হোসেন সিরাজি তার অনল প্রবাহের কাব্যের জন্য, ইসমাইল হোসেন সিরাজি তার অনল প্রবাহ কাব্যের জন্য জেল খেটেছিলেন। ইসমাইল সিরাজি তার অনল প্রবাহ কাব্যের জন্য জেল খেটেছিলেন। জেল খেটেছিলেন। ইসমাইল সিরাজি তার অনল প্রবাহ কাব্যের জন্য জেল খেটেছিলেন। ঠিক আছে, অনল প্রবাহ, অনল প্রবাহ, এবং গ্রন্থটি নিষিদ্ধ হয়। ইসমাইল সিরাজি তার অনল প্রবাহ কাব্যের জন্য জেল খেটেছিলেন এবং এটি নিষিদ্ধ হয়। এই গ্রন্থটি কি হয়? নিষিদ্ধ হয়। অনল প্রবাহ নিষিদ্ধ হয়। দাঁড়িয়ে দাও। এবার লেখো ওনার উপন্যাসগুলো একবার লিখবা। ইসমাইল সিরাজির উপন্যাস দেখো, শুধু এক কথায় উপন্যাস। রা নূর ফিতা। আমাকে বলো রানুর ফিতা। কি বলছি বলো তো? রা নূর ফিতা। রানুর ফিতা। রানুর ফিতা। রাতে রায়নন্দিনী, নূরে নুরুদ্দিন, ফিতে ফিরোজ এবং তারাতে তারাবাই। রানুর ফিতা, রায়নন্দিনী, রায়নন্দিনী, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। রানুর ফিতা। রানুর ফিতা কি? রায়নন্দিনী, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। রানুর ফিতা কি কি? রায়নন্দিনী, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। রানুর ফিতা। রানুর ফিতা, নায়নন্দিনী, নুরুদ্দিন, রায় নন্দিনী। রাতে, রাতে, এটা রা কিন্তু, এটা রয় আকার, কিন্তু এটা রয় আকার, রনা রা। রায় নন্দিনী, দেখো আমি বলিতে, রাতে কি, এটা রাতে, ওই যে রাতে রায় নন্দিনী, নূরে নুরুদ্দিন, ফিতে ফিরোজা বেগম, আর তাতে তারাবাই। রায়নন্দিনী, রায়নন্দিনী, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। রায়নন্দিন, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। ওকে, এটা রয়াকার। রাতে নূর, নূরে নূর, নুতে নুরুদ্দিন। ঠিক আছে, রায়নন্দিন, নুরুদ্দিন, ফিরোজা বেগম, তারাবাই। নূর ফিতা। ওকে ভাইয়া, রাতে রায়নন্দিন, নূরে নুরুদ্দিন, ফিতে ফিরোজা, তাদের তারাবাই। রানুর ফিতা।
গেল এটা। এখন লেখো শুধু শুধু একটা নোট লিখবা। রায়নন্দিনীকে বলা হয় প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। রায়নন্দিনীকে বলা হয় প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। এটি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে লিখেছিলেন। থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। পুরোটা আছে বাংলা। রায়নন্দিনীকে বলা হয় প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। এটি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে লিখেছিলেন। ঠিক আছে, ঠিক আছে। রায়নন্দিনীকে বলা হয় প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। এটি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে লিখেছিলেন। ওকে। রায়নন্দিনীকে বলা হয় প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস। এটি তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর প্রতিবাদে লিখেছিলেন। ডান। মনে থাকবে এটুকু? খবর আছে আজকে, তাই না? অমি চক্রবর্তী, অন্যান্য। আচ্ছা, গেল এটা। ভাইয়া হেডলাইনটা জহির রায়হান। জহির রায়হান। ও এই যে সাকিব বলছে কি প্রতিবাদ ছিল স্যার, এটা একটু নোট রাখো। আজকে যার যত প্রশ্ন আছে এই দুটো তাড়াতাড়ি শেষ করি। প্রশ্ন উত্তর পর্বে যার যত ঝামেলা আছে বাংলার সব আলোচনা হবে আজকে। চাচ্ছি প্রশ্ন, অনেক প্রশ্ন, হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন চাচ্ছি আজকে। তুলো ধুনো করে দেওয়া প্রশ্নের বাণী। ঠিক আছে, এবার আসো ভাইয়া। সরি, চশমাটা একটু পরে নিলাম, আলো তো বুঝছো না, আলোয় ব্যথাও করতেছে। আমি রেকর্ড ক্লাস পাই না কেন? আচ্ছা, সার্ভিসে কথা বলো, আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রেকর্ড ক্লাস পাচ্ছে না কেন, এটা তো খারাপ কথা। তাদের রেকর্ড ক্লাস পাওয়ার কথা। জহির রায়হান লিখছে ভাইয়া। জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান। দেখো, জহির রায়হান। জহির রায়হানকে কি বলা হয় দেখো। হেডলাইনটা লিখছে জহির রায়হান। জহির রায়হান, দেখো। থ্যাংক ইউ। উনি জানো 1972 সালে 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। ওই কথাটা একটু লিখতে হবে। 1972 সালের 1972 সালের 30 জানুয়ারি 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। স্বাধীন বাংলাদেশের প্রথম গুম হওয়া ব্যক্তি হলেন জহির রায়হান। ইয়ে করো, 26-এ দাও, 28 আছে, 26-এ দাও। 1972 সালের 30 জানুয়ারি তিনি নিখোঁজ হন। স্বাধীন বাংলাদেশের প্রথম গুম হওয়া ব্যক্তিকে জহির রায়হান। হ্যাঁ, ওটা লিখতে হবে না, ওটা মনে রাখো। আচ্ছা দেখো, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, রচিত তিনি। হ্যাঁ, আগে গল্প গ্রন্থ দেখো, তার বিখ্যাত গল্প গ্রন্থ কোনটা দেখো। গল্প গ্রন্থ, তার বিখ্যাত গল্প গ্রন্থ কোনটি বলতো? সূর্যগ্রহণ। সূর্য গ্রহণ। তার বিখ্যাত গল্প গ্রন্থ কোনটি? সূর্যগ্রহণ। এটি তার বিখ্যাত গল্প গ্রন্থ, সূর্যগ্রহণ। উপন্যাস দেখো, উপন্যাস। উপন্যাস কি দেখো, হাজার হাজার বছর ধরে, এটা দিয়ে চলচ্চিত্র হয়েছে। হাজার বছর ধরে, ঠিক আছে। আরেক ফাল্গুন, এটা আরেক ফাল্গুন। বরফ গলা নদী, হাজার বছর ধরে আরেক ফাল্গুন। বরফ গলা নদী, এগুলো তার বিখ্যাত উপন্যাস। কি কি? হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, এগুলো তার রচিত বিখ্যাত উপন্যাস। কার? জহির রায়হানের।
জয়রানের বিখ্যাত উপন্যাস কি? 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী। গল্প কিন্তু সুযোগের বাইরেও আছে, কিন্তু বাট এটা গুরুত্বপূর্ণ। দেখো, ভাষান্দর প্রথম চলচ্চিত্র, জীবন থেকে নেয়া চলচ্চিত্র, বিখ্যাত চলচ্চিত্র, চলচ্চিত্র জীবন থেকে, জীবন থেকে নেওয়া, থেকে নেয়া, জীবন থেকে নেয়া, এটা। আর হলো প্রামাণ্য চিত্র, মুক্তিযুদ্ধের সময় তিনি কিছু প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন। সেই প্রামাণ্য চিত্রটা কি? দেখো, প্রামাণ্য চিত্রটা হলো, তাহলে কি দাঁড়াচ্ছে? জীবন থেকে নেয়া এটা প্রামাণ্য চিত্র কি? দেখো, বাংলায় লিখে দিই, প্রামাণ্য, প্রামাণ্য চিত্র। লেট দেয়ার বি লাইট, প্রামাণ্য লেট দেয়ার বি লাইট। এটা হলো স্টপ, স্টপ জেনোসাইড। বিখ্যাত দুটি প্রামাণ্য চিত্র মুক্তিযুদ্ধের সময়। এটা হলো স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট, দুইটা বিখ্যাত প্রামাণ্য চিত্র। জয়রান পারবে তোমরা। তার একটি বিখ্যাত গল্প আছে না, 21-এর গল্প, তো পুরেনু, 21-এর গল্প, তার একটি বিখ্যাত গল্প। আশা করি জহিরান এটুকু চলবে, আমি জহিরান একটু মুছে ফেলি। জহিরান গেল। মানিক বন্দ্যোপাধ্যায়, হেডলাইনটা লিখবা, মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। দুইটা জফল হবে, বন্ধতে একটা জফল হবে, পাধ্যায়তে একটা জফল, এগুলো জফল হবে দুইটা। মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, জানো বাংলা সাহিত্যে একটা উপন্যাস লিখে একটা বিখ্যাত হয়ে আছেন এরকম হাতে গোনা কয়েকজন, তার মধ্যে মানিক নয় কিন্তু, আবু ইসাক আছে, সূর্য দিগল বাড়ি, একটা উপন্যাস লিখে তিনি বিখ্যাত, মানিক বন্দ্যোপাধ্যায়। লেখো, তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম। মানিক বন্দ্যোপাধ্যায় লিখছো? আচ্ছা, ওটা লিখতে হবে না, আগে লেখো তার, তার প্রকৃত নাম। প্রকৃত নাম কি ঘটছে আমি বলতেছি, তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ, যার যত প্রশ্ন আছে আজকে সব নোট করো। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। তার প্রথম প্রকাশিত ছোট গল্প, তার প্রথম প্রকাশিত ছোট গল্প, তার প্রথম প্রকাশিত ছোট গল্প কি কি? দেখো, ছোট গল্প অতসী মামি, তার প্রথম প্রকাশিত অতসী মামি। প্রাগৈতিহাসিক, তার একটি উল্লেখযোগ্য ছোট গল্প, প্রাগৈতিহাসিক, হাসিক, তার আরেকটি উল্লেখযোগ্য ছোট গল্প। তার প্রকৃত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার প্রকৃত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তার প্রথম প্রকাশিত ছোট গল্প কি? অতসী মামি। প্রাগৈতিহাসিক, তার আরেকটি বিখ্যাত ছোট গল্প। প্রাগৈতিহাসিক, তার আরেকটি বিখ্যাত ছোট গল্প। ঠিক আছে, প্রাগৈতিহাসিক। এবার লেখো, উপন্যাস লেখো, উপন্যাস। আমি ওনার সম্পর্কে একটু আলোচনা করবো কয়েক মিনিট পরেই। লেখো উপন্যাস। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস। এটিকে কালজয়ী
এটি কালজয়ী উপন্যাস বলা হয়। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস। এটিকে কালজয়ী উপন্যাস বলা হয়। এটিকে কালজয়ী উপন্যাস বলা হয়। পদ্মা নদীর মাঝি তার শ্রেষ্ঠ উপন্যাস, এটি কালজয়ী উপন্যাস বলা হয়। দাঁড়িয়ে দাও। তার অন্যান্য উপন্যাসগুলো হলো তার উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস গুলো হলো পুতুল নাচের ইতিকথা, নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, ইতিকথার অন্যান্য উপন্যাসগুলো হলো কি পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা। এবার দেখেন দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য। তাহলে দেখো তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি? পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, দিবারাত্রির কাব্য, এগুলো তার উল্লেখযোগ্য উপন্যাস। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় মোটামুটি এটা শেষ হয়ে গেল। এবার কিছু আলোচনা আছে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর কি। হয়ে গেলে ডান লিখে দাও ভাইয়া। তবে এটা শর্টকাট টেকনিক দিতে পারলে ভালো ছিল, এটাইও করা ছিল কিন্তু বিলম্বে আসাতে। হয়েছে ভাইয়া, ডান। ওকে, দ্য গ্রেট। এবার আসো, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তার বন্ধুরা মিলে কথা হচ্ছিল আর কি। বন্ধুরা বলল যে বিখ্যাত লেখকদের লেখা ছাড়া পত্রিকায় লেখা ছাপানো হয় না। মানিক বন্দ্যোপাধ্যায় বললেন, কেন? এমন তো হওয়ার কথা না, লেখা বিখ্যাত হলেই ছাপা হবে। বন্ধুরা বলল, না, পরিচিত লোকজন ছাড়া কেউ লেখা ছাপে না। তখন তিনি বেনামে, অর্থাৎ তার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামে একটি গল্প পাঠালেন পত্রিকায়, এবং সেই গল্প ছাপা হলো। ওই গল্পটা ছিল অতসী মামি। এরপরে ওনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এমনকি নামটা পর্যন্ত চাপা পড়ে গেল। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নামেই পরিচিত হতে লাগলেন। তিনি দুইটা তত্ত্বকে ব্যবহার করে, মার্কস এবং ফ্রয়েড দুইটা তত্ত্বকে ব্যবহার করে বাংলাদেশের শ্রেষ্ঠ উপন্যাস লিখলেন পদ্মা নদীর মাঝি। তীব্র ক্ষুধা এবং যৌনাকাঙ্ক্ষা। কাহিনী পরে এখন তো আর শোনাবো না, যদি সময় থাকে তাহলে এটা নিয়ে কথা হবে। তোমরা দেখো যে রাশিয়াতে রুশ বিপ্লবের পরে শ্রেণী সংগ্রামের যে ইতিহাস, এটা তাকে প্রভাবিত করেছিল। তাহলে কার্ল মার্কস এবং ফ্রয়েডের দুইটা তত্ত্ব ব্যবহার করে তিনি লিখলেন পদ্মা নদীর মাঝি, বিখ্যাত উপন্যাস। এটা লিখতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় জেলেদের সাথে, সাধারণ মানুষদের সাথে এমন ভাবে মিশেছেন, কম দামে মদ খেয়েছেন, সিগারেট খেয়েছেন, তিনি অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
বুঝতে পারছো, লেখালেখি কি তিনি পেশা হিসেবে দিয়েছিলেন, তখনও তো তিনি অতটা জনপ্রিয়তা লাভ করেননি। বাট বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাস পদ্মা নদীর মাঝি। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সৎ, বুঝছো, একবার রাজশাহী আসছিলেন চাঁদা উঠাইতে কমিউনিস্ট পার্টির। পয়সা ছিল, টাকা ছিল, কিন্তু তিনি খাননি। রাতে মুড়ি খেয়ে তিনি কাটিয়েছিলেন। কতটা সৎ হলে এটা সম্ভব মানিক বন্দ্যোপাধ্যায়? তো যেদিন মানিক বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, যেন প্রাগৈতিহাসিক গল্পে পাঁচি, ভিক্ষু, পেহলাদ, প্রাগৈতিহাসিক ছোট গল্পে বিখ্যাত চরিত্র দেখো, এই যে এটা মনে থাকবে আসলে, এটা প্রাগৈতিহাসিক গল্পে বিখ্যাত চরিত্রকে পাঁচি, ভিক্ষু ও পেহলাদ। এই বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে কোন পাঁচি ফিরে এসেছিল, মাঝে মধ্যে উত্তাল পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, পরের শহরবাসীর ইতিকথা, দিবারাত্রির কাব্য, অজস্র গ্রন্থ লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়, বুঝছো। তাহলে গুরুত্বপূর্ণ গুলো লিখে দিয়েছি, বাকিগুলো শিটে আছে, বাট আমি একটু আলোচনা করি। দেখো, পাঁচি, ভিক্ষু, পেহলাদ, অর্থাৎ নারী সঙ্গ ছাড়া জীবনে সুখ নাই। এবং এই যে ভিক্ষুর স্বামী বশিরকে মেরে, অর্থাৎ পাঁচির স্বামী বশিরকে মেরে ভিক্ষু তাকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় বললেন এটা ইতিহাস সৃষ্টির আগে, আরো আগে, এই জন্য প্রাগ ঐতিহাসিক। স্ত্রীর যে আকর্ষণে নিয়ে গেলেন একজন আরেকজনের কাছে আছে, হলো প্রাগ ঐতিহাসিক। তাহলে পাঁচি, ভিক্ষু, এটা গেল মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এটা সমস্যা হবে না। এবার হেডলাইনটা লিখবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুতুল, ও খুব ভালো কথা বলছি। পুতুল নাচের ইতিকথা অর্থ কি? এই প্রশ্নগুলো আজকে শেষে করবো, আমাকে শেষে। হ্যাঁ, প্রশ্নটা পড়বে, আমি এখনই দিতে চাইছিলাম সুযোগটা, কিন্তু একবারে দেই ইনশাআল্লাহ। সব প্রশ্ন জবাব হবে আজকে। এবার লেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখো। খালি মনে রাখবা, বাংলা সাহিত্যের বিখ্যাত বালক বালিকা হলো, বাংলা সাহিত্যের বিখ্যাত বালক বালিকা হলেন উল্লেখযোগ্য অপু এবং দুর্গা। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বা বিখ্যাত বালক বালিকা হলেন অপু এবং দুর্গা। অপু এবং দুর্গা। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র হলো, এই উপন্যাসের বিখ্যাত চরিত্র হলো অপু ও দুর্গা। এটা কোন উপন্যাসের? পথের পাঁচালী। তাহলে বাংলা সাহিত্যের বিখ্যাত বালক বালিকা কে কে? অপু এবং দুর্গা। এটা নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে। কোন উপন্যাস বলতো? পথের পাঁচালী। এটা ছাড়া যদি তিনি উপন্যাস নাও লিখতেন, পাঁচালী, এই এক উপন্যাসই তাকে খ্যাতির মর্যাদায় তুলে দিয়েছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী একটা উপন্যাস, এটা দিয়ে চলচ্চিত্র হয়েছে এবং সেখানে অভিনয় করেছেন। এটা সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন, পথের পাঁচালী, অপু এবং দুর্গা। ঠিক আছে, তাহলে এর রচয়িতাকে, এর রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটুকুই। তাহলে একটা উপন্যাস মনে রাখবা কি? পথের পাঁচালী। উল্লেখযোগ্য বালক বালিকা অপু এবং দুর্গা, এদের জীবনী সংগ্রামের ইতিহাসটা উপন্যাসে বর্ণিত হয়েছে আর কি। পরবর্তীতে অপু বড় হয়েছিল, এর পরের কাহিনীগুলো এখানে বর্ণনা হয়েছে। আচ্ছা, দুর্গা মারা গিয়েছিল। এবার আসো ভাইয়া, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা গ্রন্থ মনে রাখলে হবে, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত গ্রন্থের নাম হলো কবি। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হলো কবি। দাঁড়িয়ে দিয়ে লিখবা, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত উপন্যাস হলো কবি। দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার একটি বিখ্যাত উপন্যাস হলো একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস হলো কবি, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার একটি বিখ্যাত উপন্যাস একটি কালো মেয়ের কথা। একটি কালো মেয়ের কথা। লিখছে ভাইয়া তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি। কবি হলো নিতাই কবিয়াল। এখানে নিতাই কবিয়াল যদি আসে কোন উপন্যাসের, তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি নিতাই কবিয়াল। নিতাই কবিয়াল যারা কবি গান গায়, আরে কবি গান নিয়ে কথা হবে আজকে যদি সময় হয়। এইবার সৈয়দ অলিউল্লাহ লেখক, সৈয়দ
আলী ওয়াল্লাহ, সেখানে আল মাহমুদ, আবু ইসহাক, সৈয়দ আলী আহসান, অমিয় চক্রবর্তী পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন, কম নেই এখনো। সৈয়দ আলীউল্লাহ লিখছো? লেখো, তাকে চেতনা প্রবাহ শিল্পরীতির প্রবর্তক বলা হয়। তাকে তাকে চেতনা প্রবাহ তাকে চেতনা প্রবাহ শিল্পরীতির তাকে চেতনা প্রবাহ শিল্পরীতির প্রবর্তক বলা হয়। তাকে চেতনা প্রবাহ শিল্পরীতির প্রবর্তক বলা হয় কাকে? হুম, তাকে চেতনা প্রবাহ শিল্পরীতির প্রবর্তক বলা হয় কাকে? বলো। সৈয়দ আলিউল্লাহকে। এবারে শর্টকাট টেকনিকে লিখে দিই। মানিক বন্দ্যোপাধ্যায় শর্টকাট টেকনিক ব্যবহার করলে ভালো ছিল। বিভূতিভূষণ তার সঙ্গে বন্ধুত্ব কম, তো ওই জন্য আর অত গেলাম না। সৈয়দ আলিউল্লাহ দেখো, উপন্যাস, ও লেখো, আগে স্টার দিয়ে লেখো, উপন্যাস আগে লেখো। তার বিখ্যাত ছোট গল্প একটি তুলসী গাছের কাহিনী। একটি তুলসী গাছের কাহিনী তার বিখ্যাত ছোট গল্প। একটি তুলসী গাছের কাহিনী তার বিখ্যাত ছোট গল্প। এবার তুমি লেখো ভাইয়া প্লিজ। হুম, উপন্যাস, উপন্যাস লেখো, উপন্যাস। একবারে লিখে দিই, চাঁদের অমাবস্যায়, চাঁদের অমাবস্যায় লাল সালু, চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে, গায়ে জড়িয়ে নদী কাঁদে, নদী কাঁদে। চাঁদের অমাবস্যায়, চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। নদী কাঁদে মানে কি? কাঁদো নদী কাঁদো। চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। তাহলে উপন্যাসগুলো কি কি? নদী কাঁদে মানে কাঁদো নদী কাঁদো। চাঁদের অমাবস্যায় লাল সালু গায়ে জড়িয়ে নদী কাঁদে। তাহলে চাঁদের অমাবস্যা, লাল সালু, না ভাইয়া, উপন্যাস তো হয়ে গেছে না? এবার নাটক লেখো, সিরাজুল্লাহ নাটক। একটা নোট লিখতে হবে, নোট। হম, নাটকটাকে লিখে নাও, তারপরে এই না, এটা লিখলে দেখা যাবে না। নোট লেখো, নাটক, নাটক লেখো। বহিপীর, বহিপীর সুড়ঙ্গ দিয়ে, সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে, বহিপুর সুড়ঙ্গ তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল, এগিয়ে গেল। এতে তার উজানে মৃত্যু হলো, উজানে মৃত্যু হলো। বহিপীর সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল। বহিপীর, বহিপীর সুড়ঙ্গ দিয়ে তরঙ্গ ভঙ্গের দিকে এগিয়ে গেল, এতে তার উজানে মৃত্যু ঘটলো। তাহলে দেখো নাটকগুলো কি কি? বহিপীর, তরঙ্গ ভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু। বহিপীর, তরঙ্গ ভঙ্গ, সুড়ঙ্গ, উজানে মৃত্যু। ঠিক আছে ভাইয়া, লেখা শেষ?
আসসালামু আলাইকুম। তাহলে ভাইয়া ডান, থ্যাংক ইউ। এবার একটা নোট লিখতে হবে, একটা নোট লেখার কথা বলছিলাম না আমি, সরি একটু বেশি লিখতে হচ্ছে। তোমরা কি আমার উপর রাগ করতেছো? এই যে বেশি লেখা হচ্ছে বলে, সত্যি করে বলো রাগ করতেছো? একটু পরে প্রশ্ন উত্তর নেবো, সত্যি করে বললাম, সত্যি আমার উপর আস্থা রাখো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কৃতজ্ঞতা। এবার দেখো ভাইয়া, নোট নোট লেখো, নোট 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 লেখো। এই নোটটি দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি। তবে এ নামে বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি, তবে এ নামে বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হঠাৎ আলোর ঝলকানি, তবে এ নামে বুদ্ধদেব বসুর একটি প্রবন্ধ গ্রন্থ রয়েছে। হঠাৎ আলোর ঝলকানি, ওকে ভাইয়া। আবুল কালাম শামসুদ্দিন নিয়ে আপাতত কিছু লিখতে হবে না, এটা একটু পরে আসি। আপাতত কিছু লিখতে হবে না, আবুল কালাম শামসুদ্দিন। হেডলাইনটা লেখো, সিকান্দার আবু জাফর। আবুল কালাম শামসুদ্দিন একটু আসতেছি পরে, লাগবে না আপাতত। সিকান্দার আবু জাফর লেখো, লেখো, স্টার দিয়ে লেখো। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলাদেশে তিনি সর্বপ্রথম নাটক রচনা করেন। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলাদেশে তিনি সর্বপ্রথম নাটক রচনা করেন। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে বাংলাদেশে তিনি সর্বপ্রথম নাটক রচনা করেন। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে তিনি বাংলাদেশে সর্বপ্রথম নাটক রচনা করেন। লেখো। তাহলে তার নাটকের নাম কি? নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলা নাটকটি রচিত থেকে সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফর। হেডলাইনটি লিখো, আল মাহমুদ। আল মাহমুদ। আল মাহমুদ। আল মাহমুদ। আল মাহমুদ লেখো। আল মাহমুদ তার বিখ্যাত কাব্যের নাম সোনালী কাবিন। তার বিখ্যাত কাব্য গ্রন্থের নাম সোনালী কাবিন। সোনালী কাবিন।
আজকের কয়েকটা চরিত্র দেখবো বাংলা সাহিত্যের যা এখানে আছে। লিখছো সোনালী কাবিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ আল মাহমুদ। কালের কলস তার অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কালের কলস তার অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দাইজি লিখবা। পান কৌড়ির রক্ত তার গদ্য গ্রন্থ। পান কৌড়ির রক্ত তার গদ্য গ্রন্থ। পান কৌড়ির রক্ত তার গদ্য গ্রন্থ কার? কবি আল মাহমুদের। সোনালী কাবিন কালের কলস এবং সোনালী কাবিন কালের কলস কাব্যগ্রন্থ, পান কৌড়ির রক্ত তার গদ্য গ্রন্থ আল মাহমুদ। এবার হেডলাইনটি লিখবা আবু ইসাক। গল্প হলে তো সেটা গদ্য গ্রন্থই। গদ্য গ্রন্থ তো গল্প গ্রন্থ, বুঝছো? গদ্য, উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো সবই গদ্য গ্রন্থের অন্তর্গত। এবার লেখো, হেডলাইন লেখো আবু ইসাহাক। আবু ইসাহাক লেখো সূর্য দীঘল বাড়ি। লেখো আবু ইসাহাক লেখো সূর্য দীঘল বাড়ি তার বিখ্যাত উপন্যাস। সূর্য দীঘল বাড়ি তার বিখ্যাত উপন্যাস। আবু ইসাহাক কি হচ্ছে দেখো, সূর্য দীঘল বাড়ি। আবু ইসাহাক সূর্য দীঘল বাড়ি তার বিখ্যাত উপন্যাস। এবার লেখো পদ্মার পলিদ্বীপ। পদ্মার পলিদ্বীপ তার অন্যতম বিখ্যাত উপন্যাস। পদ্মার পলিদ্বীপ তার অন্যতম বিখ্যাত উপন্যাস। এবার লেখো ছোট গল্প। ওনার ছোট গল্প, ছোট গল্প যোগ হেরেম মহা পতঙ্গ। তার অন্যান্য ছোট গল্পগুলো কি দেখো তো, যোগ হেরেম, যোগ হেরেম, মহাপতঙ্গ, এগুলো তার উল্লেখযোগ্য গল্প আর কি, ছোট গল্প যেটা বলি আমরা। এবার লিখো আবু ইসহাক সূর্য দীঘল বাড়ি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রগুলো হলো, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জয়গুণ। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ। সূর্য দীঘল বাড়ি উপন্যাসের, ঠিক আছে? তাহলে সূর্য দীঘল বাড়ি তার বিখ্যাত উপন্যাস, ওই উপন্যাসে একটি উল্লেখযোগ্য বা কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ। আর পদ্মার পলিদ্বীপ তার অন্যতম উপন্যাস। ছোট গল্প যোগ হেরেম মহাপতঙ্গ, যোগ হেরেম মহাপতঙ্গ, এগুলো তার ছোট গল্প, ঠিক আছে? সৈয়দ আলী আহসান। হেডলাইনটা লেখো সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। এটা লেখো, লেখো ইডিপাস তার বিখ্যাত অনুবাদ কবিতা। ইডিপাস, ইডিপাস তার বিখ্যাত অনুবাদ কবিতা। ইডিপাস তার বিখ্যাত কবিতা
দাঁড়িয়ে লিখবা কাব্যগ্রন্থ লিখে করলেন দাও কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ লেখো কাব্যগ্রন্থ সহসা সচকিত সে আলী হাসানের কাব্যগ্রন্থ কি বলতো সহসা সচকিত কোন এক কমা দিয়ে লিখবা কোন এক বসন্তে সহসা সচকিত লিসেন কোন এক বসন্তে কোন এক বসন্তে ইডিপাস তার বিখ্যাত অনুবাদ কবিতা আর কি লিখছি কাব্যগ্রন্থ সহসা সচকিত কোন এক বসন্তে আশা করি আলী হাসান নিয়ে ঝামেলা নাই লাস্ট যেটা আলোচনায় শুরু করার আগে লিখবা অমিয় চক্রবর্তী অমিয় চক্রবর্তী অমিয় চক্রবর্তী অমিয় চক্রবর্তী লেখো তার বিখ্যাত কবিতা বাংলাদেশ তার বিখ্যাত কবিতা বাংলাদেশ তার বিখ্যাত কবিতা কি বাংলাদেশ বাংলাদেশ এটি তার অনিঃশেষ অনিঃশেষ তার বিখ্যাত কবিতা বাংলাদেশ এটি তার অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত তার বিখ্যাত কবিতা কি বাংলাদেশ বাংলাদেশ লিখে দিতে হবে এটা পারবা সবাই বাংলাদেশ এটি তার অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত দাঁড়িয়ে দাও এক নজর দেখো তো এই যাদের নাম লিখছো এটা কেউ এখানে আছে কিনা কেউ আছে কিনা দেখো কেউ আছে কিনা এরা সব কোনটা ওই যে পরের কেউ নেই আছে এই যে রায়নন্দিনী পাইছি রায়ন উর্ফিতা একজন পাইছি ইসলাম হোসেন শেজি ঠিক আছে দেখো রায়ন উর্ফিতা রায়নন্দিনী নুরুদ্দিন ফেজগম তারাবাই ঠিক আছে সত্যেন্দ্র দত্ত নাই শহীদুল্লাহ নাই সুকুমার রায় নাই লুৎফর রহমান এরা কেউ নাই এখানে ঠিক আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখো কি কি পথের পাঁচিল অবরোধ এখানে এগুলো আছে বেনগাজী ফুল বিদু মাস্টার এগুলো সব লাগবে না গোলাম মোস্তফা আবুল মনসুর আহমেদ বিখ্যাত কিন্তু আয়না ফুট কনফারেন্স নজরুল এগুলো আমাদের এখন কোনো কাজে লাগবে না যখন লাগবে তখন আমরা যাব ঠিক আছে জসিমউদ্দিন বাকি কোথায় এই যে বিদায়ীদের জানাতে হবে সেগুলো কই এটা বড় হবে না এই যে অন্ধকারে দেখছো এই আর যায় না কারণটা কি শেষ শেষ করতে গিয়ে আর কিছু থাকবে না এটা শুভেচ্ছা বাণী নিয়ে থাকবে সবাই রে কি দিবা আচ্ছা কোনো সমস্যা নেই এখন তোমাদের যার যত প্রশ্ন আছে এবার আমি প্রশ্ন নিয়ে আসতেছি প্রশ্ন প্রশ্ন আজকের লেকচার নম্বর কত 13 ছিল তাই না 13 যত প্রশ্ন সবাইকে প্রশ্ন করার সুযোগ দাও প্রশ্ন করার সুযোগ দাও সবাইকে প্রশ্ন করার সুযোগ দাও সন্ধি বাগধারা না এটা তো আরো এটা ছিল আমাদের আজকে রাইটার প্রমথ চৌধুরী জহির রায়হান এটা সাহিত্য 8 লেকচার 14 সাহিত্য 8 লেকচার 14 201 পৃষ্ঠা থেকে 220 সব ছিল ঠিক আছে ভাইয়া সবাই সুযোগ পাবে একজন একজন করে প্রশ্ন করো বলো বলো কে প্রশ্ন করবে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম কি নাম স্যার ফারজানা পলি। স্যার আবু ভালো বলো আছেন? জি আমি ভালো আছি আপু প্লিজ স্যার কুন্তলিন পুরস্কার এটা কি মূলত? এটা নিয়ে প্রথম কথা বলবো আজকের এখনই তাই না জি স্যার। ইনশাআল্লাহ কুন্তলিন পুরস্কার কি
ওকে, স্যার। তোমার নাম কি? স্যার আমার নাম হুম, স্যার ফারজানা আক্তার পলি। গ্রামের বাড়ি কোথায়? স্যার কুমিল্লা। তুমি গান জানো? স্যার গান তো এভাবে জানি কিন্তু সুর করে বলতে পারি না একটা গান বা শুনতে গাইতে পারবো না? পারি না আর কি। আজকে একটা গান শুনতে পারবো না? স্যার, আমি তো সুর করে কখনো গাই নাই। দুটি লাইন শোনাও। স্যার গাইতেই হবে। দুটি লাইন। আলোচনা শুরু করবো তো। ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে সে সকল দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এসে কখনো গাই নাই আমি এভাবে শুরু করে প্রথম। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আর এক ভাইয়া প্রশ্ন করছে, ইসরাত জান আপু, যে স্যার অনুগ্রহ করে গল্প, ছোট গল্প, গীতিনাট্য, প্রবন্ধ একটু বুঝিয়ে দিয়ে। খুব ভালো প্রশ্ন কিন্তু। আগে কুন্তলিনটা বলি, শোনো। এই যে লাক্স আছে না, লাক্স সাবান, জি ফেয়ার স্যার। ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা তোমরা কি মনে করো ফেয়ার অ্যান্ড লাভলি লাগালে মানুষ সুন্দর হয়? না স্যার। এইটা যদি হইতো তাহলে আফ্রিকার কোনো মানুষ আর কালো থাকতো না। লাগাইতো আর সেই রকম করে সুন্দর হইতো, তাই না বলো? জি স্যার। শোনো, তাহলে একটা কথা তোমাদেরকে বলি, সেই কথাটা একটু শোনো। সেটা হলো ওই যে, কিন্তু তারপর দেখবা তারা করে, পুরস্কার দেয়। মেরিল, প্রথম আলো পুরস্কার, লাক্স, চ্যানেল আই। হ্যাঁ, এটা মানে কি জানো? এটাকে ব্র্যান্ডিং করা, মানুষের কাছে নামটা পৌঁছে দেয়া। সুন্দরীদের সাথে এদের সম্পর্ক ফটো সুন্দরী করে। মৌসুমী সেইভাবে উঠেছিল, হ্যাঁ, লাক্স সুন্দরী ফটো প্রতিযোগিতার থেকে। তাহলে এটা কিন্তু কি হচ্ছে দেখো, এটা এটা ব্র্যান্ডিং, ঠিক। তখন তো প্রাদেশিক রাজধানী ছিল কলকাতাতে, প্রাদেশিক রাজধানী ময়মনসিংহ থেকে, কোনো সমস্যা, ময়মনসিংহ থেকে একটা তেল বের হতো, এটার নাম হলো কুন্তলিন কেশ তেল, বুঝছো? কুন্তলিন কেশ তেল লাগানো হতো। তো এখন এর একটা পুরস্কার দিত, এটার নাম হলো, জীবনী পড়াবেন, হ্যাঁ। তো দেখো, এই যে কুন্তলিন কেশ তেল বের করতো, এইটা আবুল কালাম শামসুদ্দিন, যার কথা বলছি, ওনার উপর কিন্তু কোনো প্রশ্ন আসবে না, উনি কিছু লেখেন নাই, একজন সাংবাদিক ছিলেন, এই আর কি। কিন্তু আবু জাফর শামসুদ্দিন যখন আসবে, ওনার উপরে পদ্মা, মেঘনা, যমুনা, ভাওয়ালগার উপর খান, শঙ্কর পড়তে হবে, বাট শামসুদ্দিন, আবুল কালামের কোনো প্রশ্ন আসবে না। একটু শোনো তাহলে। কুন্তলিন এটা শরৎচন্দ্রের যে প্রথম প্রকাশিত ছোট গল্প, এটা ওই যে কুন্তলিন পুরস্কারের জন্য মনোনীত লাভ করে, মানে এই যে কুন্তলিন যে চুলের তেলটা, এটার নাম হলো কুন্তলিন। ওকে ভাইয়া, তাহলে জি তোমরা স্যার। বুঝতে পারছো কুন্তলিন। Good. এবার তোমাদেরকে একটা ঘটনা বলি, দেখো। কবিতা কি? কবিতা হলো গদ্য কি? শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য, খেয়াল করবা। শব্দের সুশৃঙ্খল বিন্যাস হলো গদ্য, আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস হলো পদ্য বা কবিতা। এখানে এটাই হতে হবে, নাহলে মিলবে না কিন্তু পদ্য কবিতা। কবিতার সমন্বয় হলো হয় কাব্য, কবিতার সমন্বয় হলো হয় কাব্য, আর এটা যখন বই আকারে প্রকাশিত হয় তখন হয় কাব্য গ্রন্থ। কাব্য গ্রন্থ, গ্রন্থ। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আবার রবীন্দ্রনাথের দেখো প্রথম কাব্য কিন্তু বনফুল, আর প্রথম কাব্য গ্রন্থ হলো কবি কাহিনী। মজার বিষয় দেখো, কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে ছোট, বিষয়টা ছোট, তার কারণ হবে গল্প বা ছোট গল্প। বড় গল্প বলে কোনো কথা নেই, কিন্তু শরৎচন্দ্র লিখছেন আর কি বড় গল্প। আর নাহলে উপন্যাস হয়ে যাবে। কাহিনী থাকবে, চরিত্র থাকবে, কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে দীর্ঘ, কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে দীর্ঘ, তাহলে হবে উপন্যাস। আর কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে ছোট, তাহলে সে কি হবে? সে হবে গল্প। কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে ছোট, সে হবে গল্প। আর কাহিনী থাকবে, চরিত্র থাকবে, প্লট হবে দীর্ঘ, সে হবে উপন্যাস। শরৎচন্দ্র কিন্তু জানতেন ছোট গল্প কেমনে লেখেন, না হলে এই যে মন্দির, অভাগীর স্বর্গ, তার বিখ্যাত ছোট গল্প, সেই শরৎচন্দ্র যখন বিলাসী লিখেছেন,
তখন আর সার্থক হয় নাই। ওইখানে তিনি একটা কথা বলছিলেন, তাহলে মন্দির, অভাগীর স্বর্গ তার বিখ্যাত ছোট গল্প, কিন্তু বিলাসী একটা কথা লিখেছিলেন কি দেখো, টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। ওকে, এটা তাহলে এইরকম কথা বলা যায় না কিন্তু গল্পে, নিজের মতাদর্শ নাই তত্ত্ব নাই উপদেশ, অন্তর অতৃপ্তির হবে সাঙ্গ করি, মনে হবে শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্প। আর উপন্যাস কাহিনী থাকবে, চরিত্র থাকবে, কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো বিষয় কেন্দ্রিক যদি এগুলো হয় তাহলে সেটা হবে উপন্যাস। কি বলতো, কোনো ব্যক্তি কেন্দ্রিক বা কোনো বিষয় কেন্দ্রিক যদি হয় সেটা হবে প্রবন্ধ। এটা কোনো কাহিনী থাকবে না, চরিত্র থাকবে না। আর এটা যখন বড় হবে তখন হবে নিবন্ধ। যেমন তুমি লিখতেছো, আর রচনা কিন্তু সবই হয় মূলত। তাহলে দেখো, কোনো ব্যক্তি কেন্দ্রিক বিষয় কেন্দ্রিক মূলত এটা যদি তুমি লেখো তাহলে রচনা হবে, এটা যদি গবেষণা ধর্মীয় তাহলে প্রবন্ধ হবে, আর বড় হলে নিবন্ধন হবে। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে লেখাই। তুমি লিখতেছো, গরু একটি গৃহপালিত চতুষ্পদ প্রাণী, চারটি পা, দুটি শিং, একটি লেজ আছে, উহা দ্বারা মশামাছি তারায়, এটা হলো রচনা। আর যখন একটা গবেষণা ধর্মী লেখা লিখবা, অস্ট্রেলিয়ার একটা গরু কত কেজি দুধ দেয়, বাংলাদেশে একটা গরু, এটা হলো প্রবন্ধ। আর এর উপর যখন একটা বই হয়ে যাবে, একটা বিখ্যাত, তখন হবে নিবন্ধ। ঠিক আছে, তাহলে রচনা, প্রবন্ধ এবং নিবন্ধর মধ্যে তফাৎটা আমি বুঝাতে পেরেছি। এবার দেখেন, নাটক যদি হয় তাহলে সংলাপ থাকবে, উদ্ধৃতি থাকবে, সংলাপ থাকবে। নাটকে 5টা অঙ্ক থাকে, মহাকাব্যে যেমন 8-এর অধিক স্বর্গ থাকতে হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কিন্তু মেঘনাদ বধ কাব্য, 9টি স্বর্গ, সবচেয়ে ছোট। বা সবচেয়ে বড় হলো মহাশ্মশান কায়কবাদের, এটি যে 60টি স্বর্গ রয়েছে, 60টি মানে কি 60 স্বর্গ রয়েছে। তাহলে সবচেয়ে ছোট মহাকাব্য কি, মহাশ্মশান কায়কবাদের, এটিতে 60টি স্বর্গ রয়েছে। আর সবচেয়ে বড় আর কি মহাশ্মশান, ছোট হলো মেঘনাদ বধ কাব্য, 9টি স্বর্গ, এটি সার্থক একমাত্র। তাহলে গেল এটা, এই অংশটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। নাটকে 5টা অঙ্ক থাকবে, এর থেকে যখন কম হবে তখন হবে নাটিকা, আর একটা যখন অঙ্ক হবে তখন হবে একাঙ্কিকা। এই নাটক যখন গান গেয়ে হবে, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, হে কি শুধু অভিনয়, তখন হবে গীতিনাট্য। আর যদি এটা নেচে নেচে হয় তবে নৃত্যনাট্য হবে। আর যদি তাহলে গান গেয়ে যদি হয় তাহলে গীতিনাট্য, নেচে নেচে হলে নৃত্যনাট্য, কবিতায় কবিতা হলো কাব্যনাট্য, কবিতা কবিতা হলে কি হবে বলতো, কাব্যনাট্য। ঠিক আছে, তাহলে গীতিনাট্য, নৃত্যনাট্য, কাব্যনাট্য। ঠিক আছে। আর হলো নাটকের পরিণতি যদি করুণ রসাত্মক হয় তাহলে হবে ট্র্যাজেডি। আর হাসি ঠাট্টার মাধ্যমে নায়ক নায়িকাদের মিলন দেখানো উদ্দেশ্য হলে কি হবে বলতো, কমেডি। সে কি হবে, কমেডি। আর নাটকে যখন সমাজের অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরা হয় তখন হবে কি বলতো, অসঙ্গতিপূর্ণ দিকগুলো তুলে ধরা হলে কি হয়, সেটা হবে প্রহসন। কারো কোনো কথা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ ভাইয়া বলো। স্যার এই যে চলচ্চিত্র আর প্রামাণ্যচিত্র, আচ্ছা, গুড। চলচ্চিত্র হলো এই একটা ছবি। প্রশ্ন। আর খেলো খেলো জি স্যার, খুবই, আরেকটা। দাঁড়া এটা আগে শেষ করি, হ্যাঁ আমি বলি তোমাকে। আচ্ছা, ঠিক আছে স্যার। চলচ্চিত্র হলো ছবি, কাহিনী, মুভমেন্ট, নায়ক নায়িকা সব থাকবে। আর প্রামাণ্য চিত্র হলো কোনো একটা বিষয় নিয়ে তুমি একটা ডকুমেন্টারি, ধরো মুক্তিযুদ্ধ নিয়ে তুমি লিখতেছো, এই ঘটনা ঘটছে এখানে, এই যে ধরো ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে তুমি ডকুমেন্টারি তৈরি করতেছো, সেটা হলো যে ধরো এটাকে প্রামাণ্য চিত্র বলে। এই ফিলিস্তিনের যুদ্ধ করতেছে বাস্তব, মানে এখান থেকে ভিডিও নিয়ে, এখান থেকে ভিডিও, এটাকে প্রামাণ্য চিত্র বলা হয়। বুঝছো, মুক্তিযুদ্ধে কি পরিমাণ ক্ষতি হলো, কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কোথায় কি কি করতেছে, কে কি করতেছে, প্রবাসী সরকাররা কি করতেছে। এই জন্য জহির রায়হান কি করছিল জানো, প্রবাসী সরকাররা ওইখানে কলকাতায় বসে, বুঝো না, এদিকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে আর ওনারা ওইখানে বিলাসবহুল জীবন কাটাচ্ছে, মদ নারী নিয়ে ফুর্তিতে। জহির রায়হান এটা
ডকুমেন্টারি তৈরি করেছিলেন এবং বলছিলেন মুক্তিযুদ্ধের পরে আমি এটা প্রকাশ করে দিব বঙ্গবন্ধুর কাছে। এই জন্য স্বাধীনতার পরে কিন্তু জয়রানকে গুম করে দেওয়া হয়েছে ওই একটি কারণে, সাগরণীর মতো, বুঝছো? তাহলে স্যার রিয়েল চিত্রগুলো নিয়ে যেগুলো তৈরি হয় সেগুলোই প্রামাণ্য চিত্র। প্রামাণ্য চিত্র, হ্যাঁ, অনেকগুলো বিষয় নিয়ে একটা আবার ভয়েস দেয় কিন্তু নেপথ্যে, ওইগুলো নিয়ে প্রামাণ্য চিত্র। ক্লিয়ার ভাই? আরেকটা তাহলে প্রশ্ন, স্যার মুজিব একটি জাতির রূপকার, এটা কি স্যার প্রামাণ্যচিত্র? কোনটা? স্যার এই যে কিছুদিন আগে রিলিজ হলো এখন যে মুজিব একটি, এই যে ছবি যেটা এখন বর্তমান যে ছবিটা বের হয়েছে, জি জি স্যার, জি জি না স্যার। এটা চলচ্চিত্র, এটা তো চলচ্চিত্র। আর বাস্তব মুজিবকে নিয়ে যদি করা হইতো, মুজিবকে নিয়ে, মুজিব দেশে ফিরছি, যদি ওটা হইতো বাস্তব মুজিবকে নিয়ে, একদম বাস্তব মুজিব, এখন নায়ক নায়িকা নাই, কারণ কাহিনী ছাড়া, ওনাকে নিয়েই যখন এটা প্রামাণ্যচিত্র হইতো, বুঝছো? উনি জি মুজিব, স্যার। ওটা উনি মুজিব, মুজিব নিজেই স্যার নায়ক এখানে। হ্যাঁ, আনন্দমঠ উপন্যাসের নায়ক নায়িকা কি? আনন্দময়, স্যার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা কি আমার মুখস্থ আছে? কৃষ্ণকান্তের উইল এই বলতে যে পারবো আমি। মহেন্দ্র, কল্যাণী, জীবনানন্দ, শান্তি, হ্যাঁ, এই চারটা চরিত্র মুখ্য ছিল, সেখানে নায়ক নায়িকা কে ছিল সেটাই বুঝতে পারিনি। এটা আমি বলতে পারবো না এখন, কবে পড়ছি ওকে উপন্যাসটা, স্যার। এটা আমার মুখস্থ, কারণ অনেক আগে পড়ছি, এটা পড়েছি কত সালে জি আমি স্যার। মানে 1996 সালে এই উপন্যাসটা আমি পড়ছি। বঙ্কিম সব উপন্যাস পড়েছি 96 সালে। এখন সবগুলো আমি বলতে পারবো না, যেগুলো আমার লাগে বিশেষ জন্য ওইগুলো হঠাৎ করে বলতে পারবো, বুঝছো? যেমন ধরো কৃষ্ণকান্তের উইল হলো ভ্রমর রোহিণী গোবিন্দলাল, কপাল কুণ্ডল হলো নবকুমার কপাল কুণ্ডলা, বুঝছো? এইরকম স্যার কয়েকটা যেগুলো, কৃষ্ণকান্ত উইলে তাহলে নায়িকা ছিল রোহিণী, হ্যাঁ হ্যাঁ, আর রোহিণী, ভ্রমর সাইড নায়িকা হবে, ভ্রমর নায়িকা হবে না রোহিণী হবে সেই রোহিণী জায়গায়। নায়িকা হবে, রোহিণী নায়িকা, কারণ কাহিনীটা ঘুরছে রোহিণীকে নিয়ে, বুঝছো? জি স্যার। ওইখানে স্যার কার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার এই যে রায় নন্দিনীকে নিয়ে ইসমাইল হোসেন সিরাজের, ও যেটা বুঝতে পারছি, স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র। শোনো না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাসে দেখিয়েছিলেন, দুর্গেশ নন্দিনী উপন্যাসে দেখিয়েছিলেন নায়ক হিন্দু, হুম, দুর্গেশ নন্দিনীতে দেখিয়েছিলেন নায়ক হলো হিন্দু, নায়িকা মুসলমান। একটু মুসলমানদের, বঙ্কিম একটু গোরা ছিলেন তো, মুসলমানদেরকে সব জায়গায় অপদস্থ করেই করেছেন। হ্যাঁ, আর এটা কিন্তু কিন্তু এটা দেখিয়েছেন, কিন্তু অন্যদিকে কি করেছেন জানো, যেটার প্রতীকে রায়নন্দিনী লিখলেন, ওখানে নায়িকা হিন্দু, নায়ক মুসলমান, এরকম প্রেক্ষাপটে আর কি, এটাকে প্রতিক্রিয়া ধর্মী উপন্যাস বলা হয়। একটা প্রতিক্রিয়া নিয়ে একটা উপন্যাস, এটা বাংলা সাহিত্যের ইসমাইল হোসেন সিরাজি প্রথম লিখেছিলেন, এটাকে। ওকে, রায়নন্দিনী। আর কোনো প্রশ্ন? স্যার বলো আপু। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। আগামী ক্লাসে কিন্তু পড়া দিবা, তোমাদের পড়া ধরা হয় না, আমার এই যে অনলাইনে থাকাতে পড়া হয় না, ক্লাসে তো সরাসরি ক্লাসে পড়া ধরা হয়, এটা পড়া দিবা আগামী ক্লাসে। স্যার আর ধর আমি ঠিক শর্টকাটে আছে লেখাইছি, বাট এই রাইটারদের উপরে তুমি ডিটেলস তথ্য নিবা আরো সুন্দর করে, নেটে ঢুকলেই সবার সম্পর্কে আরো তথ্য আছে, বাট আমি যেটুকু লাগবে ওইটুকু, কারণ এটা শেষ করা যায় না আসলে, আমি ডিটেলস পড়াতে পারতাম, কিন্তু একজন রাইটার পড়াতে গেলে দেখবার শেষ সময়, এই জন্য। স্যার, পুতুল নাচের ইতিকথাটার অর্থটা যদি একটু ব্যাখ্যা করতেন। ও আচ্ছা, এটা মূল কথাটা হলো, দেখো, মূল একটা লাইন দিয়ে তুমি বুঝতে পারবা। সেটাকে উনি বলতেছিলেন যে আমরা আসলে তো সৃষ্টিকর্তা। আচ্ছা তুমি একটা বলি আমাকে, আমরা কেউ, তুমি আমি বা আমরা যারা আছি, আমরা কেউ নিজের ইচ্ছে পৃথিবীতে আসতে পারছি? আচ্ছা, নিজের চেহারাটাও কেউ বানাতে পারিনি, তুমি চিন্তা করছো? নিজের চেহারাটাও কেউ বানাতে পারিনি, আবার পৃথিবী থেকে চলে যাবো, সেটাও নিজের ইচ্ছা যেতে পারবো না, নিজের ইচ্ছে আসি নাই, নিজের ইচ্ছায় যেতে পারবো না, এমনকি নিজের চেহারাটাও নিজে বানাতে পারিনি। তো পুতুল নাচের কথা বলছে যে কেউ না কেউ আমাদেরকে নাচাচ্ছে, এই যে আমরা যে যা করতেছি, কেউ না কেউ নেপথ্যে আমাদেরকে নাচাচ্ছেন, আমরা তো তার হাতের পুতুল, বই তার কিছু নয়। তো এই জন্যই পুতুল নাচের কথা, তাহলে তুমি আমি আমরা সবাই একজনের পুতুল, আমরা নাচছি সবাই, কেউ না কেউ আমাদেরকে নেপথ্যে নাচাচ্ছেন, একজন সৃষ্টিকর্তার পিছনে রয়েছেন, এই হলো বিষয় পুতুল নাচের কথা, বুঝছো বিষয়টা? স্যার সেটা তো বুঝতে পারছি স্যার, আমি ওই যে অনার্স থার্ড ইয়ার বাংলা, তো এটা তো আমাদের পাঠ্য। তাহলে গল্পটা দিয়ে লেখক কি বুঝাইতে চাইলেন একুরেটলি, মানে এটা পরিণতি কি নিল, এটা আসলে না ওইভাবে আমার বোধগম্য হয়নি। আচ্ছা, যারা মানে অনার্স অদৃশ্য কি বাংলায় যারা আমরা অনার্স চিন্তা পড়ো তাদের সাথে আমি আলাদা করে কথা বলবো, এখন শুধু জেনারেল বিসিএস গুলোর জন্য যা যা দরকার হবে, এরকম একটা গ্রন্থ নিয়ে ওইরকম কাহিনী চরিত্র ওখানে কি কি আছে, এত কিছু বলতে গেলে একটা সময় লেগে যাবে। ওটা তুমি তোমার স্যারদের সাথে আলাপ করবা, যারা পড়াচ্ছেন ওনাদের সাথে, ওনার ক্লাসে ও একটু স্যার পরিণতি কি নিল এটা একটু যদি বলতেন।
আবার বলো। মানে আসলে এটার পরিণতি কি দেখানোর চেষ্টা করলেন মানিক বন্দ্যোপাধ্যায় সেটা আমি আবারও এই বলতেছি, উপন্যাস? এখন আমি এটা মুখস্থ বলতে পারবো না এই মুহূর্তে, কারণ এটা রেগুলার পড়ার উপর থাকতে হয়। যারা এটা ধরো একজন ইউনিভার্সিটিতে বা কলেজ যিনি পড়ান, তিনি মানিক বন্দ্যোপাধ্যায় পড়েন বছরের পর বছর, ওই একটা বই একটা গ্রন্থ ওনার রিডিং বার। কিন্তু আমি হঠাৎ করে এখন এই মুহূর্তে কাহিনীর মধ্যে আমার চিন্তা করে করতে হবে যে এটা, কারণ আমি হাজার হাজার ইনফরমেশন প্রতিদিন আপডেট করতে হবে, বুঝছো? প্রতিদিন গ্রামার, সাহিত্য, নানান রকম। তাহলে উপন্যাসের ভিতরে কি আছে এটা বলতে গেলে আবার আমাকে নতুন করে দেখে তারপর বলতে হবে। এটা পড়েছি আমি অনেক আগে। আর যেহেতু আমি এটা ওরকম নয়, এখান থেকে বিসিএস কি কি আসে সেটা নিয়ে আলোচনা হয়, কিন্তু ভিতরে কাহিনীতে কি বলতে চেয়েছেন, এই চরিত্র বিশ্লেষণ, এটা এখন আর আমার ওইভাবে বলতে পারবো না আমি। এই জন্য বলছি তুমি তোমার কলেজের স্যার যারা পড়াচ্ছেন ওনাদের সাথে আলোচনা করলে ওনারা তোমাকে বলে দিবে। ওকে, আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। স্যার, আসসালামু ঈশ্বরচন্দ্র আলাইকুম। বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল কস্যাচিৎ উপযুক্ত ভাইপো। এই কস্যাচিৎ অর্থটা কি? যথোপযুক্ত, যথোপযুক্ত ভাইয়ের ছেলে, যে খুড়া আচ্ছা স্যার। খুড়ার যথোপযুক্ত ভাইয়ের ছেলে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আরেক ভাইয়া প্রশ্ন করতে চেয়েছিল নিঃসন্দেহে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসটি রাজনৈতিক বিবেচনায় নিষিদ্ধ হয়েছিল। এটা স্যার, এই ব্রিটিশদের সময়কালটা কি ছিল স্যার, আর বিষয়বস্তু কি ছিল স্যার এটা? বিষয়বস্তুটা ছিল ওইখানে যে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু আন্দোলন উস্কে দিয়েছিলেন আর কি উপন্যাসের ভিতরে আর কি, বুঝছো? এটা ব্রিটিশরা টের পেয়েছিল, তো এই কারণে এটা নিষিদ্ধ হয়েছিল আর কি। ব্রিটিশ বিরোধী কিছু আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছিল আর কি। ওকে ভাইয়া, জি স্যার। থ্যাংক ইউ। স্যার, আর একটা প্রশ্ন কি করতে পারবো স্যার? নিঃসন্দেহে। স্যার, ওই যে বললেন যে দুর্গেশ নন্দিনীর আছে নায়ক হিন্দু ছিল, নায়িকা মুসলিম ছিল, তো এটার বিপরীতে কি বিষয়বস্তু নিয়ে লিখছিল রায় নন্দিনী স্যার? ও, আছে এই যে রাজনীতি আর ইসমাইল কোনো হোসেন, বিষয় হচ্ছে না ওইটাই, উল্টো দিকে মানে ওর বিরুদ্ধে লিখছিল আর কি, প্রতিক্রিয়ায়। হ্যাঁ হ্যাঁ, রায়ের কন্যা, কেদার রায়ের কন্যা হলো, এবং সেই শেখার প্রেমে পড়েছিলেন এরকম আর কি। 12 বইয়ের এটাকে রায় নন্দিনী, রায়ের কন্যা, কেদার রায়ের কন্যা শেখার প্রেমে পড়েছিলেন, বুঝছো? এরকম একটা ঘটনা নিয়ে আর কি। এবং আরেকটু উনিও হিন্দুদেরকে একটু অপদস্থ করে দেখিয়েছিলেন। এগুলো সেন্সিটিভ বিষয়। তো ধরো উপন্যাসের শুরুতেই একটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তো সবাই গিয়ে একটা মন্দিরে ঢুকছে, তো ওটা ছিল শিবলিঙ্গ আর কি, বুঝছো? তো ইংরেজ সৈন্যরাও ছিল সাথে। এখন হিন্দু যারা ছিলেন ওনারা শিবলিঙ্গের পূজা দিচ্ছে আর কি, দেখেই লিঙ্গ। তো এটা তোমরা লিঙ্গ পূজা করতেছো কেন? তো বললো, কেন, আমাদের তো সবার সৃষ্টি এই লিঙ্গ থেকে। তখন উনি হাসতেছিলেন, এ পুষো কেবল তোমাদেরই সাজে, এরকম একটু উনি ওই যখন উনি যেমন মুসলমানদেরকে অপদস্থ করলেন, উনি একটু হিন্দুদেরকে অপদস্থ করে এরকম উপস্থাপন করেছিলেন, বুঝছো? একটু ছোট করে। এই জন্য একটা প্রতিক্রিয়া নিয়েই একটা উপন্যাস রচিত হয়েছে বাংলা সাহিত্যে। ওকে ভাইয়া, আর তোমরা সুযোগ পেলে পড়বা উপন্যাসগুলো, যদি ফাঁকে ফাঁকে পারো, সময় পাও, তাহলে ধান নিয়ে পড়বা, আবার ফেরত দিয়ে দিবা। আর কেউ কোনো প্রশ্ন করবে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, যা পড়িয়েছি একদম তুলে স্যার, ধরে করে দিবা। জহির রায়হান গুম হলো কেন স্যার? এই যে এটা একটু যদি আগে এটা বলেছি, কিন্তু একটু আগে বলেছি, এই কয়েক মিনিট আগে জেরেন গোমলের কাহিনী বলেছি। এটা স্পর্শকাতর প্রামাণ্য চিত্রগুলোর জন্য। না, প্রামাণ্য, এই যে প্রামাণ্য চিত্র যেটা করেছে এইগুলোর জন্য না, এর বাইরে তিনি প্রবাসী সরকারের অপকর্ম নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন, এবং বলেছিলেন যে তোমরা এখানে বসে যা করেছো, বঙ্গবন্ধু দেশে ফিরলে আমি এগুলো তাকে বলে দেব। এবং এই কারণে 1972 সালের 30শে জানুয়ারি তার পিছনে পিছনে ছিল, মিরপুরে গিয়েছিলেন বড় ভাই ওই যে শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে। তো তখন তাকে আর এই গুমের আর রহস্য পাওয়া যায়নি, বুঝছো? তাকে ওখান থেকে ক্লিয়ার এবার বিষয়টা ভাইয়া? স্যার, তার উপন্যাসে বরফ গলা নদী এটা কি নিয়ে লিখেছিল স্যার? একটু যদি ডিটেলস আলোচনা করতেন। না, কোনো উপন্যাসই নিয়ে এখন ডিটেলস আলোচনা করা যাবে না। স্যার, আগামী ক্লাসে কি এই আজকে ক্লাসের থেকে প্রশ্ন করবেন? অবশ্যই। কোনো উপন্যাস নিয়ে ডিটেলস ভিতরে আলোচনা করা যাবে না, যেটা তোমার নিজের এখন প্রাসঙ্গিক নয়। যেমন পদ্মা নদীর মাঝি নিয়ে অনেক আলোচনা করা যেত, 1000 বছর ধরে থেকে আরম্ভ করে, কিন্তু কোনোটা নিয়ে যেহেতু তোমার এটার বিশেষ সাথে রিলেটেড না, লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমরা ই করে দিয়েছি। এটা করতে গেলে অনেক ডিপে যেতে হবে, সময় লেগে যাবে অনেক, বুঝছো? তো ওটা তোমরা পড়ে নিবা, আমি চাই তোমাদের নিজের আগ্রহ কিছু তৈরি হোক, বুঝছো ভাইয়া? জি স্যার। আচ্ছা, আরো কারো কোনো যদি বিষয় থাকে। আজকের আমাদের পুরো এগুলো কিন্তু এমনি ইয়ার স্লাইড, এগুলো কোনোটা লাগবে না, এগুলো ও ইসের সাথে আমাদের
একটা দুইটা আছে, এই ধরো বিভূতিভূষণ আছে আমাদের, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস পথের পাঁচালী, হ্যাঁ, তারপরে অপরাজিতা, আরণ্যক, ইচ্ছামতি, এগুলো সব ইয়ে আর কি, শর্টকাট টেকনিক আছে কিছুটা, বাকিগুলো তো এরকম নেই। সেক্ষেত্রে আমাদের যেটা আলোচ্য বিষয়, হ্যাঁ হ্যাঁ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, কাব্য প্রবন্ধ ভ্রমণ কাহিনী, এখানে সব আছে। উনি ইয়ে গিয়েছিলেন জানো, ওই তুর্কি নারীর জীবন একটা বিখ্যাত, তার ইয়ে, তুমি তুরস্কে গিয়েছিলেন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ঠিক আছে, এটা গেল। তাহলে আমরা মোটামুটি তোমার দেখো এগুলো তো দেখো, এর মধ্যে থেকে এই যে রাইটার আছে এদের মধ্যে থেকে আর কিছু বিষয় জানার আছে কিনা। অমিয় চক্রবর্তী ছিলেন দেখো পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন, রবীন্দ্রনাথের সাহিত্যিক সেক্রেটারি, রবীন্দ্রনাথের প্রভাব তার উপর পড়েনি। তার বিখ্যাত কাব্যগ্রন্থ একটা বিখ্যাত কবিতা বাংলাদেশ, এটা তার অনিঃশেষ কাব্যগ্রন্থ। সৈয়দ আলী হোসেন আধুনিক যুগের বিখ্যাত কবি, এবং তিনি ইডিপাস তার বিখ্যাত অনুবাদ কবিতা, হ্যাঁ, তারপরে আমার পূর্ব বাংলা তার একটি বিখ্যাত কবিতা। আবু ইসহাক সূর্যদিগল ভারী একটা উপন্যাস লিখে বিখ্যাত, পরে পদ্মার প্রদীপ লিখছেন। যোগ তার মহাপতঙ্গ, হেরেম তার বিখ্যাত ছোট গল্প। আল মাহমুদকে সোনালী কাবিনের কবি বলা হয়। সিকান্দার আবু জাফর বিখ্যাত নাট্যকার, এবং সিরাজউদ্দৌলা তার বিখ্যাত নাটক। আবুল কালাম শামসুদ্দিন সাংবাদিক ছিলেন, ওনার ওরকম বিখ্যাত কোনো নেই, গ্রন্থ নেই। সৈয়দ অলিউল্লাহ উপন্যাসগুলোর জন্য বিখ্যাত, চেতনা প্রবাহ শিল্পরীতির উপন্যাস বলা হয় তাকে। কারণ হলো চেতনা কি জানো, অবচেতনে যদি তোমার মন কাজ করে এটাকে চেতনা প্রবাহ শিল্পরীতির উপন্যাস বলা হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কবির জন্য বিখ্যাত রয়েছেন, এই হলো বিষয়। এবং একটি কালমের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী, অপু দুর্গা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, এবং এটা নিয়ে চলচ্চিত্র হয়েছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী খুবই বিখ্যাত চলচ্চিত্র। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি কার্ল মার্কস এবং ফ্রয়েড দুইটা তত্ত্বকে ব্যবহার করে বাংলাদেশের শ্রেষ্ঠ উপন্যাস লিখেছিলেন। কার্ল মার্কস বলেছেন পৃথিবীতে আমরা যা করি ক্ষুধার জন্য, ক্ষুধার তাড়নায়, এই যে তুমি যা করতেছো আমি যা করতেছি এটা ক্ষুধা, পেটের শান্তি রাখার জন্য। আর কার্ল ফ্রয়েড বলেছেন পৃথিবীতে যা করি সব যৌন তাড়নায়, এখানে প্রেম ভালোবাসা বলে কিছুই নেই। হ্যাঁ, একজন আরেকজনের কাছে আসে শুধু যৌন আকাঙ্ক্ষার কারণে, যৌন আকাঙ্ক্ষা শেষ আবার দূরে সরে যায়। এই দুইটা তত্ত্বকে ব্যবহার করে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি লিখেছেন। এখানে বিখ্যাত কে, কপিলা, কুবের, হ্যাঁ, মালা। কপিলাই জয়ী হলো জানো, দেখো উপন্যাসগুলোতে কিন্তু সব ওই যে অবৈধ প্রেমের ঠাসা। 1000 বছর ধরে মন্টু টুনি, শালি দুলাভাই, সরি দেবর ভাবি, এখানে পদ্মা নদীর মাঝি উপন্যাসে শালি দুলাভাই, কেন রে ভাই, এবং আমার নিবা মাঝি লগে, সেটি জয়ী হলো। আমরা হলে কি করতাম, গেল তো সাথেই। হ্যাঁ, আমরা হলে কি করতাম, ওই কপিলা দাঁড়া, তোর বাপের কি মুক্তিযোদ্ধা আর সার্টিফিকেট আছে? সেখানে স্যার নায়িকা ছিল কপিলাই, তাই না স্যার? এখানে নাই কপিলা, এবং আরো কত কিছু। কপিলা যখন পদ্মার পাড়ে গিয়েছে জানো, ভেসে যাচ্ছে, কলসি ভেসে যাচ্ছে, মাঝি ধরো, আমারে ধরো কেন, কলস ধরো, এই যে। এবং আকুর টাকুর বেড়াতে গিয়েছিল, তাহলে ছাগলের সঙ্গে ঘুমাইতেছে, পাঠার গন্ধে ঘুম আসে না, এইগুলো তার এটা। ঠিক আছে, তারপরে তুমি দেখো জহির রায়হান বলছি 1000 বছর ধরে, বরফ গলা নদী, ঠিক আছে, আরেক ফাল্গুন, ভাষান্দোলন ভিত্তিক উপন্যাস, তার বিখ্যাত চলচ্চিত্র প্রথম যেটা। স্যার ওই যে এবং উনি শ্রীকৃষ্ণ কিন্তু কীর্তন কাব্যও তো স্যার একই রকম স্যার। ভাইয়া বলো, আবার বলো। স্যার ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যও তো একই রকম স্যার, মানে ওকে, বাংলা সাহিত্যই তো এরকম। পরকীয়া, পরের প্রকাশ জানে। তাহলে ইসমাইল সিরাজি, আমরা উপন্যাসগুলো বলেছি, গ্রন্থগুলো। দ্বিজেন্দ্রলাল রায় অসাধারণ লিখছেন, হাসির গান জানো। একবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়িতে তিনি আবির লাগিয়ে দিচ্ছিলেন, আবির রং। তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ডিএল রায় তো শুধু সাহিত্যকে রাঙ্গান না, দাড়িকেও রাঙ্গাতে পারেন, সব হাসির গান। আমি নিশিদিন রবীন্দ্রনাথের যে গানগুলো, বেশিরভাগ গান প্যারোডি হয়েছে কিন্তু, জানো তোমরা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই বাকে, হ্যাঁ। তো উনি কি বলছে দেখো, একজন লিখেছেন যখন পড়বে না মোর সিঁদুরের চিহ্ন এই বাড়ি, আর একজন লিখছেন যখন সেদিন ভেঙে দেবো হাটে আমি এই হাটে, একজন লিখছেন যখন ভাঙবে গরু চেগার বেড়া সিংগুতায়, হ্যাঁ, এরকম বিখ্যাত হাসির গানগুলো এরকম লিখছেন। সেদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা জানো অপরাজেয় কথাশিল্পী, বাঙালি ব্যথার নিকটে, এত দরদ দিয়ে তিনি করেছেন প্রতিটি উপন্যাসে, এরকম দরদ দিয়ে আর কেউ বাঙালিকে আর তুলে ধরেননি। কিন্তু তিনি বাংলা সাহিত্যের সমসাময়িক কালে কিন্তু বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ, আর শরৎচন্দ্র হলো বাংলা সাহিত্যের, সমগ্র বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক। তুমি দেখো তার প্রতিটা ছবি দিয়ে, সিনেমা দিয়ে প্রায় মোটামুটি ছবি হয়েছে, দেবদাস, হ্যাঁ, শুধু বাংলা না, সাবকন্টিনেন্ট অনেকগুলো ভাষায়, এগুলো দিয়ে বিরাজ বউ, এগুলো দিয়ে ছবি হয়েছে, বুঝছো, শ্রীকান্ত ছবি। প্রমথ চৌধুরী, প্রথম চৌধুরী বাংলা চলিত গদ্য রীতির প্রবর্তক, তার সম্পাদনায় সবুজ পত্র পত্রিকাটি বাংলার গদ্যের আমূল পরিবর্তন করে দিয়েছিলেন।
বাংলা সাহিত্যে কিন্তু সাধু ভাষা কথাটা প্রথম ব্যবহার করেছিলেন, সাধু ভাষায় কথাটা ব্যবহার করেছিলেন রাজা রামমোহন রায়, আর চলিত ভাষা এটা প্রমথ চৌধুরী ব্যবহার করেছিলেন। গল্প কিন্তু আচ্ছা, আরেকটা কথা বলবো না তোমার শোনো, প্রমথ চৌধুরী কিন্তু ছিলেন খুবই স্মার্ট, সুদর্শন, স্মার্ট, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যারিস্টারি করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের পুরো স্টেটের কিন্তু জমিদারিও করেছেন, ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন প্রমথ চৌধুরী। তো জানো তোমরা, তো রবীন্দ্রনাথের ভাই এই যে ইন্দিরা, ইন্দিরা খুবই সুন্দর ছিলেন রবীন্দ্রনাথ। ওই সময় ঠাকুর পরিবারের মেয়েরা তো বোঝো না, একটু সবাই তো খোলামেলা বের হতো না। ইন্দিরা একদম বয়কাট চুল, সুন্দর করে রবীন্দ্রনাথের সাথে বের হতেন। রবীন্দ্রনাথের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং এটা নিয়ে মানুষ অনেক কথা বলেছেন যে রবীন্দ্রনাথ কোথাও গেলে ভাইজিকে সাথে নিয়ে যান কেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই যে আমাদের প্রতিষ্ঠা শিলাইদহ শাহজাদপুরে জমিদারি পেলেন, তখন এই যে ইন্দিরা দেবীকে চিঠি লিখতেন, জানো তোমরা, সেই পত্রগুলোই ছিন্নপত্র। তো প্রমথ চৌধুরীর সাথে একবার কলকাতা বিশ্ববিদ্যালয় যখন ছিল, ওই যে সবাই যখন ছাত্র, তো রবীন্দ্রনাথের একটা অনুষ্ঠান ছিল টাউন হলে। তো প্রমথ চৌধুরী বন্ধুরা বলেছিল চলো টাউন হলে, রবীন্দ্রনাথ একটা অনুষ্ঠান আছে। বলো যাবো না, আমার পড়াতে। বলো তাহারে না যাই, রবীন্দ্রনাথের ভাইজিটাকে দেখে আসি। তখন উনি বলেছিলেন আমার নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো অভ্যাস আমার নেই। কিন্তু জানো, যারা গেছে তাদের ভাগ্যে কিছু হয় নাই, বরং সেই প্রমথ চৌধুরীর সাথে সেই ইন্দিরার বিয়ে হলো। আর রবীন্দ্রনাথের ভাগ্নিকে বিয়ে করেছিলেন, ভাইজিকে বিয়ে করেছেন প্রমথ, আর ভাগ্নিকে বিয়ে করেছিলেন বোনের মেয়েকে প্রমথ চৌধুরীর ভাই আশুতোষ চৌধুরী, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, সেরাস, বুঝছো। তো যাই হোক, এটা গেল মোটামুটি, এই হলো টোটাল সামারি আজকের। এবং এই কজন রাইটারদের উপর যেটুকু খুঁটিনাটি পড়া যায় একটু ভালো করে পড়ে নিও, বিগত বছর প্রশ্নগুলো একটু দেখে নিও। আজকে বরং এই পর্যন্তই থাকবে। আশা করি যা বলেছি এবং যা পড়েছি এর মধ্যে কমন পড়বে। এরা মোটামুটি, খুব বেশি যে গুরুত্বপূর্ণ তাও না, আবার প্রশ্ন যে আসবে না তাও কিন্তু না, এরা মধ্যম মানের আর কি। অর্থাৎ পিএসসির সিলেবাসভুক্ত 11 জনের পরে এটা মধ্যম মানের, এরা গুরুত্বপূর্ণ আর কি। এরপরে যারা আস্তে আস্তে আসবে থাকবে, দেখবে শেষের দিকে আর খুব বেশি অত গুরুত্বপূর্ণ নাই। আমার চুম্বন গুলো পৌঁছে দিও, ভাদ্যে হারামজাদা রফিকা জাত, এরকম। শহীদ কাদরী সর্বশেষ প্রকাশিত কাব্যগ্রন্থ আমার চুম্বন গুলো পৌঁছে দিও। আর একটা বিখ্যাত কাব্য আছে জানো, আমি ভালো আছি তুমি, এই কাব্যের রচয়িতাকে, এরকম কিছু গ্রন্থ আছে, এগুলো নিয়ে আমরা কথা হবে ইনশাল্লাহ। আর রংপুরে আমি আসতেছি হলো আজকে রাতে, কালকে তো ওই যে ওখানে থাকবো কেরিয়ার বাজ এরশাদ ভাইয়ের ওখানে। একটু আগে যে ফোন দিলেন আমাকে, আমি বলেছি যে রাতের গাড়িতে উঠবো ইনশাল্লাহ। কাল পরশু পরের দিন রংপুর, পরের দিন আমরা দিনাজপুরে যাব, ঢাকা থেকে আমাদের লোকজন যাবে দিনাজপুরে। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আর কোনো কথা থাকলে প্লিজ। আর উপন্যাসের কাহিনী বা সামারি, একটা উপন্যাস পুরো না পড়লেও, ওই যে ধরো ওই যে জিজ্ঞেস করছে বরফ গলা নদী, খালি বরফ গলা নদী দিলে গুগলে সার্চ দিলে ও সামারিটা চলে আসবে। আপনি কয়েক লাইনের মধ্যে 15-16 লাইন একটু দেখে নিলি এগুলো চরিত্রগুলো, ঠিক আছে। সব না পড়লে সমস্যা নেই, এটা আমাদের পড়তে হয়েছে তখন অনার্সে মাস্টার্সে বাধ্য হয়ে আর কি, বুঝছো। এটা ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট না করলে চলবে। বাংলাদেশের ক্লাসিক্যাল 10টা বই পড়বা, সেটা পরে আবার এক ফাঁকে বলে দেবো। ওকে ভাইয়া, তাহলে শুভরাত্রি। স্যার আসসালামু জি স্যার, আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।